বিএনপি বিভিন্ন জায়গায় পুলিশের আইজি থেকে শুরু করে প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায়ে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে লোক ঢুকিয়েছে, তদবির করে বা চাপ প্রয়োগ করে তাদের লোক ঢুকিয়েছে। এই বাস্তবতা বা এই বিষয়টা আসলে বাস্তবতাকে, সেটা কি আপনি বলতে পারেন, জানেন? আমি জানি, বাট এটা খুবই অন্যায় হয়েছে। আমি প্রথম দিন থেকে এটা বিরোধিতা করেছি। পুলিশে এবং সিভিল সার্ভিসে যে সমস্ত দলীয় লোকজন ঢুকেছে, জামাতের লোক, তারপরে বিএনপির লোক, আমি প্রথম থেকে আমার অবস্থান থেকে আগস্ট মাসের সেই 7-8 তারিখ থেকে আমি কিন্তু বিরোধিতা করেছি, এবং বিরোধিতা করেছি যে এই কর্মকাণ্ডের ফলে সবার আগে বিএনপি জামাত বিপদে পড়বে, এবং এখন তারা বিপদে পড়ে গেছে। কাজ বনাম অকাজের যোগ বিয়োগে 6 মাসে সরকারের স্কোর কেমন? এই আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আমি এই সময়ের বেশ কিছু আলোচিত বিষয় নিয়ে কথা বলবো। সম্প্রতি সবচেয়ে লেটেস্ট যেটি নিয়ে আলোচনা হচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর নিয়ে আলোচনা হচ্ছে, সমকালে একটি খবর প্রকাশিত হয়েছে উপদেষ্টা সচিবদের গাড়ি বিলাস প্রসঙ্গে। উপদেষ্টারা, সেখানে দেখা যাচ্ছে উপদেষ্টার একজন, দুইটা, তিনটা বা ততোধিক গাড়ি ব্যবহার করছেন। এর মধ্যে আছেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদও, তিনি নিজেই 2টি গাড়ি ব্যবহার করছেন, তার পিএস গাড়ি ব্যবহার করছেন। মানে যেই প্রশ্নটি আসলে করতে চাই, এটা নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। উপদেষ্টারা বা আমরা যে আসলে গণ অভ্যুত্থানের চেতনা বা বিপ্লবের চেতনা বারবার বলতে শুনি, তার সাথে কি এই বিষয়টি যায়? না, প্রথমত যায় না। আবার দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে যে এদের দ্বারা যতটা হওয়া উচিত ছিল, মানে গাড়ি বিলাস যতটা হওয়া উচিত ছিল তার সাথে অনেক অনেক কম হয়েছে। এর কারণ হলো, লক্ষ্য করুন যে এরা সবাই মোরালেস নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই উপদেষ্টা হওয়ার আগে বেশিরভাগ লোকেরই গাড়ি ঠাড়ি ছিল না, তরুণদের মধ্যে গাড়ি ছিল না, এমনকি পাবলিক বাসে যে নিয়মিত চড়বে এরকম অবস্থাও তাদের ছিল না। তো এরকম মানুষের একটা স্বপ্ন থাকে যে একটা ভালো গাড়ি, একটা ভালো বাড়ি। তো যার জন্য আপনি দেখবেন যে তরুণদের মধ্যে আমি যেটা শুনলাম যে তারা এই উপদেষ্টা হওয়ার পরেই সবচেয়ে ভালো যে মন্ত্রীপাড়ায় বাড়িগুলো, সেইগুলো নেওয়ার জন্য তদবির করেছেন, এবং দে হ্যাভ গট ইট। এই গেল এক। 2 নম্বর হলো যে এরা একটা চাকরির জন্য সবাই ঘোরাফেরা করেছিলেন, ফলে এদের এক্সপেকটেশন ছিল একটা চাকরি, এটা সহকারী কমিশনার যদি বিসিএস হতো। তো সেখানে সরাসরি মন্ত্রী হয়ে যাওয়ার পরে যখন সাধারণ মানুষ তাদেরকে স্যার ডাকছেন, সচিবরা স্যার ডাকছেন, পুলিশে স্যালুট দিচ্ছেন, তো এইগুলোর অবস্থা হয় কি, মানুষের চরিত্রটা হলো এরকম, যখন কোনো একটা মানুষ এরকম পরিস্থিতিতে পড়ে, তো একটা বেলুনের মধ্যে যখন বাতাস দেওয়া হয় তখন ওই বেলুনটা ওজন হারিয়ে ফেলে। তো এখন ওনারা যারা আছেন তারা এরকম মানুষের যে বিভিন্ন ফ্ল্যাটারিং, তারপরে তাদের যে তেল দেওয়া, তেলবাজি দেওয়া, এই জিনিসগুলোতে তারা তাদের ওজন হারিয়ে ফেলেছেন। তো ওজন হারিয়ে ফেলার পর আপনি দেখবেন যে একজন যখন কথা বলা শুরু করছেন, যখন হাঁ করছেন, হায়ের আকৃতি এত বড় হয়ে যাচ্ছে যে তাদের সেই হা দেখে নর্মালি আমরা যারা হা করতাম এই সমাজে, আমাদের হা বন্ধ হয়ে গেছে, উই ক্যানট টক, আমাদের মুখ বন্ধ হয়ে গেছে। এই গেল একটা সমস্যা। তারা খুব বিকট সাউন্ড করছে, একজনের সাউন্ডের মধ্যে মনে হচ্ছে যে একেবারে নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো, যে এখনই তাদের সেই কণ্ঠস্বর আকাশ বাতাস সব প্রকম্পিত হয়ে আরশের আজিম, মানে আল্লাহর আরশ ছিদ্র হয়ে যাবে, এইরকম হুঙ্কার তারা দিচ্ছেন। তো এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যে শিক্ষা দরকার, দীক্ষা দরকার, অভিজ্ঞতা দরকার, তারপর শেষে সঙ্গী দরকার, সাথী দরকার, পরিবেশ প্রতিবেশ দরকার, এই জিনিসগুলো তারা পাচ্ছে না। ফলে তাদের এই গাড়ি বিলাস দেখে আমার আসলে রাগ হচ্ছে না, ক্ষোভও হচ্ছে না, বরং ক্ষেত্র বিশেষে তাদের প্রতি করুণা হচ্ছে। জি, অন্যদিকে তাদের পক্ষে থেকে, মানে উপদেষ্টাদের পক্ষ থেকে, আমি ছাত্র উপদেষ্টাদের কথাই মিন করছি তা না, এরকমটি বলছেন, মানে সেই খবরেই পড়ছিলাম, সেই প্রতিবেদনেই পড়ছিলাম যে মন্ত্রণালয়ের সচিবরা দিয়েছেন, আগেও ব্যবহার হতো সেই হিসেবে এখনো সচিবরা তাদের দিচ্ছেন, এবং তারা সেভাবেই ব্যবহার করছেন। এই ব্যাখ্যাটিকেও আপনি কিভাবে দেখেন? এটাও খুবই দুর্বল একটা যুক্তি। এর কারণ হলো যিনি বলেছেন, আমি তার বক্তব্য রাখলাম, এরা সবাই বয়স্ক মানুষ। একটা জিনিস দেখুন, একটা নির্দিষ্ট সময় পরে সবাই শিশু হয়ে যায়। এখন যারা নতুন নবীন ৩০-এর নিচে, তাদেরকে যেভাবে আমরা তাদের বুদ্ধি, প্রজ্ঞা, মেধা এইগুলো
নিয়ে মনে করি যে এরা এখনো যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে দেখি। আর যারা 70-এর ঊর্ধ্বে উঠে যায়, বৃদ্ধ মানুষ, আপনি আপনার পরিবারে দেখেন আপনার দাদা নানা এরা সবাই শিশুর মতো আচরণ করে। আমরা একটা বিরাট শিশু গ্রুপ পেয়েছি, যারা একদিকে 30-এর নিচে তারাও শিশু, আবার 70-এর উপরে যারা আছেন তারাও শিশু। তো এখন শিশু মানুষ, বয়স্ক মানুষ, বয়স হলে মানুষ খুব আবেগপ্রবণ হয়ে যায়, তাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে, অনেক কিছু পেতে ইচ্ছা করে। তো সেই অনুযায়ী দেখা গেল যে মন্ত্রণালয়ের সচিব সাহেব যখন বলছেন স্যার এটা আপনার প্রাপ্য, তো মনে করেছে আচ্ছা ঠিক আছে ঈশ্বর ওকে। অনেক শিশু দেখেন যে বাবা মা বলে দেয় যে তুমি কিন্তু ললিপপ খাবা না, কিন্তু আপনি যদি তাকে আদর করে বলেন যে নাও বাবা একটা ললিপপ খাও, অনেক শিশু স্থানকাল পাত্র ভেদে সেই ললিপপ গ্রহণ করে ফেলেন। এখন 70 ঊর্ধ্ব বা 80-র চেয়ে বেশি বয়সী যে সকল উপদেষ্টা মহোদয় রয়েছেন, এখন এটা প্রকৃতিরই একটা অবস্থা, তাদের শরীরের যে বায়োলজিক্যাল কিন্তু গোলাম অবস্থা। মাওলা রনি, আমাদের রাজনীতিবিদ, মন্ত্রী, প্রধানমন্ত্রীর পদে স্বাভাবিকভাবেও যারা থাকেন, মানে তারা তো মোটামুটি এইরকম বয়সী 70 বা 70-এর একদম কাছাকাছি বা 70 ঊর্ধ্ব এরকম মানুষই তো বেশি থাকেন। এই না এখন তরুণ 30-এর নিচে মানুষ কেবল যাচ্ছেন। রাজনীতিবিদদের একটা সুবিধা আছে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, তাদের সমালোচনার একটা বিরাট উইংস থাকে, তারপরে তাদের একটা ফ্যামিলি থাকে, পলিটিক্যাল ফ্যামিলি। আমার সঙ্গে আমার স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, ফলে এই সকল ভুল এবং ভ্রান্তিগুলো যা হয় এগুলো পরিবারের মধ্যে কিন্তু আলোচনা হয়। দ্বিতীয়ত তাদের পিএস এপিএস থেকে শুরু করে অন্য যে সকল নিয়োগ হয় কাছাকাছি, এগুলো সব পলিটিক্যালি অনেক আগের থেকে তাদের সাথে সম্পর্ক থাকে। ধরুন সিভিল সার্ভিসে অনেক কর্মকর্তা আছে ছোট ছোট, এখন তারা আগের থেকেই অনেক পলিটিক্যাল নেতার সাথে সম্পর্ক রাখে যে স্যার বা ভাই আপনি যদি কখনো মন্ত্রী হন আমাকে কিন্তু পিএস বানাবেন, এপিএস বানাবেন। তো ওনাদের সঙ্গে একটা অ্যাডাপশন বা পারিবারিক রিলেশন এমনভাবে থাকে যে তারা খোলামেলা বলে যে এই কাজটি আপনার করাটা ঠিক হবে না। তো ওখানে দুটো কাজ হয়, একটা হলো ক্রাইম, সরাসরি তারা একসাথে মিলে সিন্ডিকেট করে একটা অপরাধ করে, পিএস এপিএস সবাই মিলে একসাথে সিন্ডিকেট করে। আর অন্যথায় হলো কি তারা আলাপ আলোচনা করে একটা ভালো কাজ করার চেষ্টা করে, মাঝামাঝি কোনো কিছু নয়। এখানে কনফিউজড হওয়ার মতো যে জায়গা সেটা কম থাকে। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন এরা তো আসলে সবাই নন পলিটিক্যাল, এই ধরনের বিষয় কখনো আশাও করেননি আগে থাকতে। মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন এরকম একটা 111 আসলে, যেটা শেখ হাসিনা বলতেন যে এরা স্বপ্ন দেখে এরকম একটা 111 আসলে আমরা মন্ত্রী হব, আমাদের ফ্ল্যাগ থাকবে, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু। কিন্তু বাস্তবে যখন এসে গেছে, এসে যাওয়ার পরে যখন সেই সিনেমা নাটকের মতো সামনে আঙ্গুর আসছে, কমলা আসছে, পেয়ারা আসছে, এখন এগুলো তো খেতে হবে, এগুলোকে ফিরিয়ে দেওয়া বলতে গেলে অনেকটা বেয়াদবির মতো। এরা তো আর যা হোক না কেন বেয়াদবি করতে পারে না, ভদ্রতা তো এরা ভদ্র পরিবারের সন্তান। তো যার জন্য সচিব সাহেব বলছেন যে এটা আপনার প্রাপ্য, আপনারই জিনিস, আপনারই জিনিস, এটা আগেও হয়েছে, এখন আপনাকে এটা করতে হবে। তো এটাকে রিফিউজ করা বা এটাকে মানে যাকে বলে ডিনাই করা, এই এটুকু সে বেয়াদবি তারা মনে করেছে, যার জন্য এটা খুব এজন্যই কি সরল। এটাও কি মানে মানে আপনার কথা থেকে একটু মনে হচ্ছে যে বারবার যে বলা হয় স্বৈরাচারের দোসর, আমলা সচিবরা সব স্বৈরাচারের দোসর, কিন্তু তারা আবার বহাল তবিয়তে রয়ে যান, এটাও কি একটা কারণ যে নানান সুবিধা যেরকমটি আপনি বলছেন সেরকমটি পাবার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, সুবিধা নেবার একটা জায়গা তৈরি হচ্ছে, এই জন্য স্বৈরাচারের দোসর হবার সত্ত্বেও তারা বহাল তবিয়তে থাকতে পারছেন, বাকিরা যেখানে পারছেন না? ঠিক ওইরকম ওই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই না। এর কারণ হলো এখন বাংলাদেশের সবকিছুই একেবারে ঘোলাটে, ঘোলা পানি, এবং এখানে সবাই অসংগঠিত। মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মিল মহব্বত নেই। দীর্ঘদিন যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল তাদের মধ্যে এখন শত্রুতা শুরু হয়ে গেছে। এক টেবিলে যারা বসতেন, এমনকি ধরেন বিএনপির 2 জন বা 3 জন নেতা, তারা এখন নমিনেশন পাওয়া নিয়ে, আগামীতে পদ পদবি পাওয়া নিয়ে নিজেরা মারামারি করছেন। বিএনপি জামাতের মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ পুরো মাঠ থেকে নেই, অর্থাৎ আওয়ামী লীগ তাদের সহযোগী যারা লোকজন আছে অলমোস্ট 50% যারা লোকজন তারা আউট অফ দ্য সিনিয়রিও। তো এই যে একটা শূন্য, বিশাল একটা শূন্যতা, এই শূন্যর মধ্যে বাকি যারা আছে তারা খুব ছুটোছুটি করছে, আবার ছুটোছুটি করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করছে। এখন এই নিজে নিজে মারামারি করার কারণে টোটাল পলিটিক্যাল ফোর্স, এই পলিটিক্যাল ফোর্সটির মধ্যে আন্তঃসংযোগ নেই, ঐক্য নেই।
দ্বিতীয়ত, জনগণ যারা আছে, অর্থনৈতিক চাপ, অব্যবস্থা, আইন শৃঙ্খলার যে অবনতি, তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্যই প্রচণ্ড রকম ব্যস্ত। কেউ পেট বাঁচানোর জন্য ব্যস্ত, কেউ হৃদয় বাঁচানোর জন্য ব্যস্ত, কেউ প্রেম বাঁচানোর জন্য ব্যস্ত, অথবা কেউ যাকে বলে ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্য ব্যস্ত। মানুষ ছুটছে, প্রচণ্ড ছুটছে। এত অভাব, মানে এত অব্যবস্থাপনা, সব মিলিয়ে মানুষ উপদেষ্টাদেরকে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, কাউকে নিয়ে চিন্তা করার কোনো সময় নাই। তো এই যে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে একটাই বাংলাদেশে সংগঠিত শক্তি আছে, সেটা হলো আমলা। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা, যে 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তারা সবাই খুব ঐক্যবদ্ধ। তো এই ঐক্যবদ্ধ সোর্সের মধ্যে বা এই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ধরুন যারা আছেন, ধড়িবাজ, তারপরে চালাক, বদমাশ, দুর্নীতিবাজ, তো এরা তো সবসময় তারা জানে যে কি করে নিজেদের অস্তিত্ব রক্ষা করা যায়, এবং এই যে 20 লাখ বিশাল গ্রুপকে তারা ব্যবহার করতে পারে। এই ঐক্যবদ্ধ শক্তি কার পক্ষে কাজ করছে? মানে অনেক সময় যেটা অভিযোগ শুনি যে স্বৈরাচারের দোসররা এর মধ্যে রয়ে গেছে, তলে তলে তারাও ওই পক্ষে কাজ করার চেষ্টা করছে। এরকম অভিযোগ প্রায় আমলাদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, যে এই জন্য প্রশাসন কাজ করতে পারছে না বা কাজ করানো যাচ্ছে না প্রশাসনকে দিয়ে, এরকম অভিযোগ তোলা হয়। এই বিশ্লেষণ কি আপনি একটু করবেন যে এই ঐক্যবদ্ধ আমলারা তারা আসলে কার পক্ষে কাজ করে? তারা প্রথমত নিজের জন্য কাজ করছে, একেবারে অ্যাটফার্স্ট নিজের জন্য কাজ করছে। 2 নম্বর হলো যে এই মুহূর্ত তারা চিন্তা করছে যে এখন আমাকে আমার চাকরি বাঁচানোর জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য কাকে তেল মারতে হবে, তো তাকে তেল মারছে। তৃতীয়ত, তারা যেটা চিন্তা করছে যে আগামীতে সম্ভাব্য কে কে আসতে পারে, তো তাদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে, বাসায় যাচ্ছে, তারপরে শেষে উপহার নিয়ে যাচ্ছে, এবং তাদেরকে যত রকম আশ্বাস দেওয়া যায় দিচ্ছে। এখন এই আশ্বাস দেওয়ার ক্ষেত্রে, যেমন ধরেন টুঙ্গিপাড়া, এখন টুঙ্গিপাড়াতে এখনো আওয়ামী লীগের একটা দাপট আছে। ওখানে যে সকল কর্মকর্তা আছে, তারা মনে করছে আওয়ামী লীগ যে কোনো সময় আসতে পারে, ফলে ওখানে তারা আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করছে। আবার চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, চট্টগ্রাম, সিলেট থেকে শুরু করে কিছু কিছু এলাকাতে যেখানে জামাতের ব্যাপক দাপট, তো সেই জায়গাতে দেখা যাচ্ছে তারা জামাতের লোকজনের সঙ্গে নিদারুণভাবে স্যার আসি আপনাদের সঙ্গে। আবার বিএনপির যে সকল নেতাকর্মীরা উপজেলা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে ঢাকাতে যারা সুবিধাজনক জায়গাতে আছেন, বড় একজন নেতা আছেন, তাদের বাড়িতে ডিসি হোক, এসপি হোক, টিএনও, ওসি দল বেঁধে আঙ্গুর, কমলা, বেদানা সেগুলো নিয়ে আগামীতে যেন তাদের কোনো অসুবিধা নেই। তো এইভাবে তারা মোটামুটি তাদের হাতে যে আমলাতান্ত্রিক যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটাকে তারা সব জায়গা থেকে আলো দিচ্ছে, সব জায়গাতে আলো দিচ্ছে। ফলে কি হচ্ছে, তাদের সেই সার্ভিসের যে আলো নর্মালি যেটা হবে সেটা হলো জনগণের উপর পড়বে। এখন জনগণের উপর না পড়ে আগামীতে যারা আওয়ামী লীগের মতো পর্যায়ে আসবে, তাদেরকে আওয়ামী লীগ বানানোর জন্য বা আওয়ামী লীগের চেয়ে আরো জঘন্য কিছু বানানোর জন্য তারা মোটামুটি এখন ট্রেন আপ হচ্ছে নিজেরা, এবং ওদেরকে ট্রেনিং দিচ্ছে। এই হলো তাদের কর্মকাণ্ড আর কি। জি, আমি একটু আর একটা খবরের দিকে একটু তাকাই। মানে যখন এই উপদেষ্টাদের গাড়ি বিলাসের খবরটি দেখছিলাম, তখন এই খবরটিও চোখে পড়লো যে উত্তরায় চাঁদাবাজির অভিযোগে পুলিশ 3 ছাত্রকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে, এবং তারপর বৈষম্য বিরোধী ছাত্ররা থানায় হামলা চালিয়েছে। তারপরে তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পুলিশ বৈঠক করেছে। এই ঘটনাটি, এটি যদি একটি মাত্র ঘটনা হতো তাহলে বিষয়টি হয়তো অন্যরকম হতো। আমরা এর আগেও দেখেছি ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে গিয়ে বা সমন্বয়করা গিয়ে ডিআইজিকে হুমকি ধামকি দিচ্ছেন। এরকম ঘটনা আমরা এর আগেও দেখেছি, ভাইরাল হয়েছে সেই ঘটনাগুলো। এইরকম ঘটনা কেন ঘটছে এখনো? মানে পুলিশের হাতে কেন, পুলিশ কেন এই অবস্থায় আছে, আর এইরকম ঘটনা ছাত্ররাই বা কিভাবে ঘটিয়ে যাচ্ছে? মূল কারণ হলো যে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত আওয়ামী লীগ জমানাতে যেটা ছিল, তাদের মধ্যে একটা দলবাজি ছিল, এবং তারা 3টি জঘন্য ঐতিহাসিক অপরাধ করেছে পুলিশের নেতৃত্বে, এবং এর সঙ্গে সঙ্গে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি 2018 সনে সেনাবাহিনীও এর সঙ্গে জড়িত ছিল, সেটা হলো এই ভোট র্যাগিং। ফলে তারা মানসিকভাবে, নৈতিকভাবে তারা ভেঙে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন এই জায়গা থেকে বের হওয়ার জন্য যে ধরনের পলিটিক্যাল নেতৃত্ব দরকার, যে ধরনের মিলিটারি লিডারশিপ দরকার, ব্যুরোক্রেটিক লিডারশিপ দরকার, একেবারে অনেস্ট, আর শাস্তি দরকার, দৃশ্যমান শাস্তি।
তো এখানে আসলে শাস্তিটা দৃশ্যমান হচ্ছে না। শাস্তিটা হচ্ছে কি, যাদের প্রতি মানুষের ক্ষোভ ছিল, পাবলিক পারসেপশন, যেমন ধরুন হারুন, বেনজির, তারপরে বিপ্লব, এখন এরা তো পালিয়ে গেছে। তো এদেরকে তাড়া করা হচ্ছে, কিন্তু ক্রিমিনাল বিহাইন্ড এই সমস্ত লোকজন ছিল সামনে নায়কের মতো, কিন্তু নায়কের পেছনে একটা বিরাট ভিলেন গ্রুপ ছিল। তো সেই ভিলেন গ্রুপকে এখনো পর্যন্ত টাচ করা যায়নি, এবং তারাই বিভিন্ন জায়গাতে কমান্ডে আছে। কমান্ডে থাকার কারণে তারা কিন্তু মুভ করতে পারতেছে না, বিকজ তাদের মোরাল ক্যারেক্টার নেই। এই গেল এক। দ্বিতীয় যে সমস্যাটা হলো যে অনেকগুলো কৌশলগত পদ, যেমন ডিআইজি, এসপি, তারপরে পুলিশের ওসি, এই পদগুলো রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। তো এখন যাদের পরিবর্তন হয়েছে তারা কত 15 বছরের কমান্ডে ছিল না। তাদেরকে অনেকে ওএসডি ছিল, অনেকে একেবারে খুব অসম্মানজনক, যাকে বলা হয় যেগুলো অগুরুত্বপূর্ণ পদ পদবি আছে, সেখানে ছিল। তো এই সকল পদ পদবিতে থাকার কারণে কি হলো, তাদের মধ্যে একটা কমান্ড বা একটা থানা চালানোর জন্য, একটা মব কন্ট্রোল করার জন্য যে ধরনের নৈতিক সাহস দরকার, শক্তি দরকার, এই জিনিসগুলো নেই। যেমন ধরুন যে ডিআইজি সাহেব, সেই ডিআইজি সাহেবকে আমি চিনি। আমি যখন সংসদ সদস্য ছিলাম, উনি তখন পটুয়াখালীর এসপি ছিলেন, ভারপ্রাপ্ত এসপি ছিলেন। তো এই দীর্ঘ সময়টি তিনি বলতে গেলে হতাশার সাগরে কাটিয়েছেন। তার বন্ধুরা সবাই এডিশনাল আইজি মানে হয়ে রিটায়ার্ড করে গেছেন, কিন্তু উনি এই পুলিশের এসপি হিসেবে ছিলেন। তারপরে তিনি চিন্তা করলেন এই অবসর সময় কি করবেন। উনি একটা ডক্টরি ডিগ্রি করলেন, উনি দাড়ি রাখলেন, উমরা করলেন, এবং সারাক্ষণ তসবিহ টিপে মানে আল্লাহ বিল্লাহ করতেন, এবং তিনি চিন্তা করতেন যে উনি যেন সুন্দরভাবে মারা গিয়ে সে জান্নাতে যেতে পারে, এবং জান্নাতে গিয়ে হুর ঠুর পেতে পারে, এরকম চিন্তা ভাবনা তার মধ্যে। হঠাৎ করে তিনি দেখা গেলেন ময়মনসিংহের মতো একটা জায়গাতে ডিআইজি হয়ে গেছেন। এখন এই যে তার যে 15 বছরের যে চিন্তা চেতনা, তিনি যেখানে জান্নাতের কথা চিন্তা করেছেন, যিনি যেখানে হুরের কথা চিন্তা করেছেন, সেখানে তার সামনে যখন ফেন্সিডিল খোর আসছে, তার সামনে যখন চাঁদাবাজরা আসছে, খুর নিয়ে আসছে, তিনি তলি আল্লাহ হয়ে গেছেন, দাঁড়িয়ে ঠাড়িয়ে রেখেছেন, সবকিছু হয়ে গেছেন। ফলে এই বাস্তব অবস্থা তার সাথে কন্ট্রাস্ট করছে যে ও মাই গড, আমি এখন যখন ফেরেশতার মতো জীবন আমার হয়ে গেছে, আমি ওইভাবে একটা চিন্তা করছি যে ভালো একটা কবর হবে, সেই কবরখানাও তিনি মনে মনে চিন্তা করছেন। মৃত্যু ছাড়া তার কাছে অন্য কোনো চিন্তা ছিল না সম্মানজনক। হঠাৎ করে যখন তিনি কমান্ডে চলে গেছেন, এখন তো তাকে পুলিশ হিসাবে পিটাতে হবে, ফায়ার করতে হবে, ওটা করতে হবে, এখন সেই জিনিসগুলো পাচ্ছে না। তো উনাকে আমি চিনি যে হি ইজ এ ভেরি জেন্টেলম্যান। তো এর সঙ্গে আবার যারা মন্দ লোক আছে, যেমন দেখা গেল যে আমি 2-3 জন অফিসারের নাম বলতে পারি বিএনপি জমানাতে, তারা খুবই দুর্নীতিবাজ, এরকম এই হারুনদের মতোই এরকম খুবই দুর্ধর্ষ ছিল। এখন তারা সেই দুর্নীতির টাকা খরচ করে দেশের বাইরে পালিয়েছিলেন, এই সময়টাতে আসছেন, আবার কমান্ড ফিরে পেয়েছেন। কিন্তু এর মধ্যে কি হলো কি, তাদের ওই যে অতিরিক্ত অর্থ, বেশি অর্থ পাওয়ার কারণে কি হলো, তাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, অনেকের পরিবার নষ্ট হয়ে গেছে, নিজের শরীর স্বাস্থ্য, কিডনি নষ্ট হয়েছে, অনেকে হয়তো মন খারাপ ছিল, এই জন্য একটু ড্রিঙ্কস করছে, বিয়ার খেয়েছে, সমস্ত কিছু খেয়েছে, খাওয়ার পর তার বডিতে এখন সেই ফিটনেসটা নেই। এখন দেখা গেল যে বডিতে যদি ফিটনেস থাকে, হার্ট দুর্বল, তখন যে কোনো সমন্বয়করা আসলে যখন এরকম একজন লোকের একটা ধমক দেয়, তখন ওটার যে রিভোল্ট করবে, রিভোল্ট করার জন্য তার ফিজিক্যাল তো ফিটনেস থাকা লাগবে, এরকম ফিজিক্যাল ফিটনেস নেই। সিভিল সার্ভিস আপনি দেখবেন তেমনি অবস্থায় গেছে, 7 বছর, 8 বছর, 15 বছর যাবত আউট অফ সার্ভিস। আপনার কথার সাথে মিলে যাচ্ছে যে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারপরে অর্থ উপদেষ্টাও বিবিসিকে একটা সাক্ষাৎকারে বলছিলেন যে পুলিশ আগের উদ্যমে নেই, তাদের সেই উদ্যম পুলিশের মধ্যে ফেরেনি। আপনি একটু বলছিলেন যে বিএনপিরও কিছু হারুনের মতো কর্মকর্তারা, তারা এই মুহূর্তে দেশে ফিরেছে বা এই পরিবর্তনের পরে দেশে ফিরেছে, কমান্ডিংয়ে গেছে। ছাত্র উপদেষ্টাদের মধ্যে বিশেষ করে নাহিদ এবং আসিফ মাহমুদ, তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে বিএনপি বিভিন্ন জায়গায় পুলিশের আইজি থেকে শুরু করে প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায়ে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে লোক ঢুকিয়েছে, তদবির করে বা চাপ প্রয়োগ করে তাদের লোক ঢুকিয়েছে। এই বাস্তবতা বা এই বিষয়টা আসলে বাস্তবতাকে, সেটা কি আপনি বলতে পারেন, জানেন? আমি জানি, বাট এটা খুবই অন্যায় হয়েছে। আমি প্রথম দিন থেকে এটা বিরোধিতা করেছি। পুলিশে এবং সিভিল সার্ভিসে যে সমস্ত দলীয় লোকজন ঢুকেছে, জামাতের লোক, তারপরে বিএনপির লোক, আমি প্রথম থেকে আমার অবস্থান থেকে আগস্ট মাসের সেই 7-8 তারিখ থেকে আমি কিন্তু বিরোধিতা করেছি, এবং বিরোধিতা করেছি যে এই কর্মকাণ্ডের ফলে সবার আগে বিএনপি জামাত বিপদে পড়বে, এবং এখন তারা বিপদে পড়ে গেছে। যে নির্বাচনটা শতভাগ হওয়ার কথা, একেবারে 100% নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবেন,
এখন আবার আর একটা 111-এর কথা হচ্ছে, আর একটা 211-এর কথা হচ্ছে। নির্বাচন হবে কি হবে না, এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাটা তৈরি করেছে এই আমলারা, যারা বিএনপি বা জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা জায়গা মতো পৌঁছে গেছে। জায়গা মতো পৌঁছে গিয়ে তারা কিন্তু বিএনপি এবং জামাতকে কোনো সার্ভিস দিচ্ছে না। যেমন দেখা গেল যে একটা এলাকাতে বিএনপির দুষ্ট লোকেরা চাঁদাবাজি করছে। এখন বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে যাকে ডিআইজি বানানো হয়েছে, তো তিনি যদি বিএনপির প্রতি কমিটমেন্ট থাকতেন, তার যদি ওনারশিপ থাকতো, তো তিনি তো সেই ছাত্রদল নামধারী, যুবদল নামধারী তাদের উপর যদি অ্যাকশনে তিনি যেতেন। ধরুন আমি ছাত্রলীগ যদি করতাম, ছাত্রলীগ করার পরে আমি যদি একটা পদবিতে আসতাম, তো ছাত্রলীগের কোনো নেতা বাংলাদেশের যেখানে হোক না কেন তাকে ঠান্ডা করতে আমাকে পুলিশের আইজি বানানো হলে আমি তো 1 ঘন্টা সময় নিতাম। আমার সামনে তো ছাত্রলীগের কোনো ছেলে কথা বলতে পারতো না। তো যদি ছাত্রদল কোনো পুলিশ কর্মকর্তা করে থাকে, ছাত্রদল, তার চোখের সামনে ছাত্রদলের ছেলেরা বদমাইশি করে কি করে? সে তো আগে দলকে ভালোবাসবে, যে এই দলের জন্য সে কিন্তু জনাব এতকাল। গোলাম মাওলা রনি, আমাদের দেশের বাস্তবতাটা কি তাই? যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন ছাত্রলীগ পুলিশের সাথে গিয়ে তারা নানান রকম অপকর্ম বা অন্যায় করে। যখন এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন হলে হলে নানান রকম বিএনপির কর্মকাণ্ড বা ছাত্র দলের কর্মকাণ্ড দেখতাম এবং পুলিশ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করতো বা শিবির সে সময় সক্রিয় থাকতে পারতো, নানান অপকর্ম করতে পারতো। এটাই তো আমাদের ট্রেন্ড, তাই না? না, এটা ট্রেন্ড, এবং এই ট্রেন্ডের তো বিশাল একটা পরিণতি আমরা দেখলাম, নিকৃষ্ট একটা পরিণতি দেখলাম সবাইকে পালানোর জন্য। এখন যখন 2001 থেকে 2006 সন পর্যন্ত এই কর্মকাণ্ডগুলো হয়েছে, তার ফলে তো বিএনপির পতন হয়েছে। বিএনপির পতন তো এমনি এমনি হয়নি। আবার আওয়ামী লীগের পতন হলো কেন? 2009 সন থেকে 2024 সন পর্যন্ত সুদীর্ঘ সময় ধরে পুলিশ বলেন, সিভিল সার্ভিস বলেন, তারা এই দলীয় পান্ডাদের কুকর্মের সাথে তারা একত্র হয়ে গেছে। তারা একসাথে তাস খেলেছে, পাশা খেলেছে, ক্যাসিনো খেলেছে, জুয়ার টাকা ভাগাভাগি করেছে, চাঁদার টাকা ভাগাভাগি করেছে, এবং আলাদা আলাদা সমস্ত কাজকর্ম করেছে। এমনকি পলিটিক্যাল যারা লিডার, মন্ত্রী এমপিদের সঙ্গে একসাথে বসে তারা ড্রিঙ্কস করেছে, গভীর রাত পর্যন্ত তারা টাকা ভাগাভাগি করেছে। এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে সকল কথাবার্তা শোনা যায়, এটা তো বাস্তব। তাহলে যে কারণে এত বড় একটা ডিজাস্টার হয়ে গেল, পলিটিক্যাল ডিজাস্টার হলো, তো সেখান থেকে এখন নতুন যারা আসছে তারা শিক্ষা গ্রহণ করবেন এবং তারা ভালোভাবে চলবেন এবং দলকে তারা উপকার করবেন। কিন্তু তা না করে তারা যদি সেই আগের আওয়ামী লীগের মতো, আগের ছাত্রলীগের মতো করে, তাহলে কি হচ্ছে? আপনি দেখুন, একজন মানুষ 3 বেলা খাবার খায়, 3 বেলা খাবার খায়, তো তার সামনে যখন প্রচন্ড অনেকগুলো খাবার দেওয়া হয়, তো সেখানে কিন্তু অপচয় কম হয়। তো ছাত্রলীগ যুবলীগ যে অপকর্মগুলো করতে 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 এমন অবস্থা, দে আর ফুলফিল্ড। তাদের ডিমান্ড তখন শেষের দিকে খুব কম এসে গেছিল, তারা অনেক উদার হয়ে গেছিল, তাদের শরীরে মেদ চর্বি জন্ম নিয়েছিল। আর এখন যারা আছে এরা সবাই বুভুক্ষ, দীর্ঘদিন যাবৎ ক্ষুধার্ত, সারা শরীরে অস্থি মজ্জা সব এক হয়ে গেছে। তো যখন এই যে জনগণের সহায় সম্পত্তি, এই জিনিসগুলো তারা যখন চোখের সামনে পাচ্ছে, সব পাগল হয়ে গেছে। যেখানে মুখ দিয়ে খাবার ঢুকানো দরকার, তারা রাগের সাথে কান দিয়ে খাবার ঢুকাচ্ছে, নাক দিয়ে খাবার ঢুকাচ্ছে। ফলে কি হচ্ছে? পুরো জিনিস তছনছ, নিজেরাও তছনছ হচ্ছে, দেশ জাতির সব তছনছ হচ্ছে, এবং এই সুযোগগুলো কিন্তু এই আমলারা এখান থেকে নিয়ে নিচ্ছে। তার মানে আসলে শেষ পর্যন্ত আমি এই প্রশ্নটা শেষের দিকে কোথাও এক জায়গায় করতেই চাচ্ছিলাম যে পরিবর্তনটা কোথায় হলো? এত বড় বিপ্লব, গণ অভ্যুত্থান করার পরে পরিবর্তনটা কি হলো? আমি আসি সেই প্রশ্নটা, অনেকগুলো প্রশ্নের পরে নিশ্চয়ই সেই প্রশ্নটা আরো যৌক্তিক হবে। মানে শুধু আপনি রাজনৈতিক দলের কথা বলছিলেন। আমরা যদি ছাত্রদের দিকে তাকাই, তারা এখন দল গঠন করার কথা বলছে এবং তারা তাদের কার্যালয় নিচ্ছে, নানান আয়োজন করছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বিভিন্ন আয়োজন করছেন, বেশ ধুমধাম করে সেগুলো পালনও করা হচ্ছে। এই যে অর্থ, সেগুলো তারা কোথায় পাচ্ছে? এরকম একটা প্রশ্ন আমি মাসুদ হান্নান, সমন্বয়ক এবং আলোচিত এবং পপুলার মুখ, তাকে জিজ্ঞাসা করছিলাম যে এই যে রূপায়ণ টাওয়ারে আপনাদের অফিস, এটার ভাড়া আসলে কে দেয়? তিনি আসলে আমাকে এটার স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি বলছেন এগুলো কোনো দলই প্রকাশ করে না। আপনার কাছে দুটো প্রশ্ন। এক, আপনি আওয়ামী লীগও করেছেন, বিএনপিও করছেন। দলগুলো কি আসলে প্রকাশ করে না যে তারা যে কার্যকলাপগুলো করছে তাদের অর্থের উৎসটা কি? এটা কি দলগুলো প্রকাশ করে না? এটা একটু শুনি, তারপরে আসলে শুনবো যে এই যে কর্মকাণ্ডগুলো যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যে টাকার উৎস কি, এগুলোও কি আসলে যে জুলাই চেতনার সাথে মানে যেটি নিয়ে বারবার জুলাই চেতনা করে বলা হয়, তার সাথে যায় নাকি সাংঘর্ষিক? দুটো প্রশ্ন। প্রথমত যে জুলাই আগস্টের কোনো চেতনা ছিল না, কোনো চেতনা ছিল না, আমরা অবচেতন ছিলাম। এখানে বাস্তবতাটা হলো যে আমরা শেখ হাসিনার পতন চেয়েছি আগস্ট মাসের
একেবারে প্রথম সপ্তাহ থেকে। আর জুলাই পর্যন্ত আমরা কোটা চেয়েছি এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমরা চেয়েছি যে এই কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের উপর যে জুলুম এবং অত্যাচার হচ্ছে এটার বিচার চাইছি। এবং সেই বিচারের জায়গায় যখন অবিচার হয়েছে তখন আমরা শেখ হাসিনার পতন চেয়েছি মনে মনে। আর আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, আমরা তো পারতেছি না, আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, তুমি আল্লাহ তুমি শেখ হাসিনাকে উঠাই নিয়ে যাও, বেহেশতে নিয়ে যাও, আমাদেরকে রক্ষা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অলৌকিকভাবে তাকে উঠিয়ে নিয়ে গেছে এবং আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছি শেখ হাসিনার এক দফা। এটা আপনি দেখবেন যে আগস্টের ৫ তারিখে তো হলো, আগস্ট মাসের ১-২ তারিখের দিকে হয়তো এই কথাগুলো খুব মিনমিনিয়ে আমরা এই কথাগুলো বলেছি। এখন ছাত্রদের কথা বলেন আর অন্য যাদের কথাই বলেন, এরা সবাই সন্ত্রস্ত ছিল। আপনি চিন্তা করুন, হারুন সবাইকে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়ার পরে ওখানে যারাই গেছেন তারা সবাই কিন্তু তার কাছে আত্মসমর্পণ করেছেন, স্বেচ্ছায় তারা বক্তৃতা দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, তাদের আত্মীয় স্বজন সবাই বলেছেন যে না, তারা ওখানে খুব রাজার হালে ভালো আছেন, কোনো সমস্যা নেই। তো এই বাস্তবতা এত দ্রুত যদি আমরা রাতারাতি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করি, আমার কাছে এটা অনভিপ্রেত মনে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ছাত্ররা যে কাজগুলো ছাত্ররা কিন্তু করছে, বলছে গোলাম আল নেই তারা স্বেচ্ছায় বক্তব্য দেয় নাই, তাদেরকে বক্তব্য দিতে বলা হয়েছে, তারা সেটা মানে স্বেচ্ছায় আর কোনোভাবেই ছিল না। এটা ও তো স্বেচ্ছায় তারা বক্তব্য দেয়নি, তাদেরকে যাকে বলা হয় সামান্য ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, পিটনি দেওয়া হয়েছে। অনেকের শরীরে দেখবেন যে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু এই বাংলাদেশে ধরেন তারেক রহমান সাহেব, এখন তারেক রহমান সাহেবকে তো 111-এর সময় ধরে ফ্যানের সঙ্গে টানিয়ে বেদম প্রহার করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তারপরে ওই বড় বড় জামাতের নেতা, বিএনপির নেতা সবাইকে তো গুম করে মেরে ফেলা হয়েছে, কিন্তু রাজনীতি থেকে তো তারা কখনোই এইভাবে স্বেচ্ছায় কোনো বক্তব্য দিয়েছেন বলে যারা নাই, যারা দিয়েছেন তারা রাজনীতি থেকে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে প্রচলিত রাজনীতির যে স্ট্রেংথ বা পলিটিশিয়ানদের যে ফেলি গোলাম আল নেই, তাহলে যে বলা হয় যে তারেক রহমান এবং একটা নথিও দেখানো হয়, সেটিও মানে পত্রিকাগুলোতে দেখেছি, তারেক রহমান ওই ঘটনার পরে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন যে তিনি আর কখনো রাজনীতি করবেন না। এই বিষয়গুলো কি সত্য নয়? না, এগুলো বিষয়গুলো হয়তো সত্য, এগুলো অবশ্যই সত্য, কিন্তু রাজনীতিতে এই বিষয়গুলো কখনো সাস্টেইন করে না। রাজনীতিতে সাস্টেইন করে অনেকগুলো কথা, যেমন শেখ হাসিনা একেবারে এরশাদ সাহেবের কাছ থেকে কত কোটি টাকা নিয়েছেন, গুনে গুনে কিভাবে টাকা নিয়ে 1986 সনে নির্বাচন করেছেন, ইট ইজ ওপেন সিক্রেট। কিন্তু আমরা এগুলো আলোচনা করি না যে উনি সে বস্তা ভরে ভরে টাকা সুধা সদনে পৌঁছে দেওয়া হয়েছে। আবার এরশাদ সাহেবকে দলে ভিড়ানোর জন্য তারেক রহমান সাহেব টাকা দিতে চেয়েছেন এরশাদ সাহেবকে, সেই তার যে 2006 সনে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে তিনি এরশাদ সাহেবকে দলে ভিড়ানোর জন্য। এখন ওখানে এরশাদ সাহেবের সাথে তার ডিলটা হয়নি। এখন যদি বলা হয় যে এরশাদ সাহেবকে 30 কোটি টাকা বা 40 কোটি টাকা দিতে চেয়েছেন, তিনি কোথায় টাকাটা পেলেন, কেন দিতে চেয়েছিলেন? তো এই জিনিসগুলো আসলে আমাদের রাজনীতির একটা নোংরা বিষয়, এটা ওপেন সিক্রেট। তো সেই ওপেন সিক্রেটের কারণে কি হচ্ছে, ছাত্ররা ঠিকই বলেছেন যে আপনি আমাদের এই রূপায়ণটার অফিস নিয়ে প্রশ্ন করছেন। তো আপনি একটু আওয়ামী লীগের যত বড় একটা অফিস হলো বঙ্গবন্ধু এভিনিউতে, এটা তো শত কোটি টাকার মূল্যের অফিস, কিভাবে হলো? কিংবা বিএনপির যে পল্টন অফিসটি আছে, ওটাও তো একটা বিশাল শত কোটি টাকার একটা বিল্ডিং, সেখানে উপরে থেকে নিচ পর্যন্ত এরকম একটা বিল্ডিং মেনটেন করতে তো মাসে 10-20 লাখ টাকা খরচ যায়, অন্য সব বাদ। এই টাকাটা বিএনপি কোত্থেকে পায়? তারা যে নির্বাচন কমিশনে তাদের আয় ব্যয়ের একটা হিসাব দেয়, তার মধ্যে কি এই বিষয়গুলো থাকে না? না, তার বিষয়ে এই বিষয়গুলো থাকে, কিন্তু নির্বাচন কমিশন এগুলো ট্রেডিশনালি গ্রহণ করে না। কিন্তু আপনি যদি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এখন জামাতের আমির সাহেব বা এই যে জামাতের অন্তত 1 ডজন নেতা এখন খুব ঘোরাফেরা করছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কোথা থেকে টাকা পাচ্ছ, কিভাবে টাকা পাচ্ছ, বা এর উৎস কি, এই জিনিসগুলো তো আমরা জিজ্ঞাসা করছি না। আমরা চিন্তা করছি ও মাই গড, এরা সবাই ওলি আল্লাহ, জিন্দা পীর, এদেরকে তো এই কথা জিজ্ঞেস করলে আমাদের শরীরে আগুন লেগে যাবে, আল্লাহ ঠাড়া পড়বে আমাদের মাথার উপরে, এই ভয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি না। আমরা এই ছাত্র বেচারা তাদেরকে সহজ সরল পেয়েছি, তরুণ পেয়েছি, এখন তাদেরকে যা পাচ্ছি জিজ্ঞেস করছি, গাড়ি কেন, বাড়ি কেন, হঠাৎ করে তোমার ভুঁড়ি হইলো কেন, এ মোটা হয়ে গেছে, তাজা হয়ে গেছে, যা পাচ্ছি তাই করছি। খালে এদেরকে বাদ দিয়ে আপনি একটু
বিএনপি যে সমস্ত লোক এই গত 6 মাসে মোটা তাজা হয়ে গেছে, তারপর জামাতের যে সমস্ত লোক দেখবেন যে হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে, এমন জোরে জোরে কথা বলছে, এখন তারা মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস তারা রচনা করছে, কিন্তু আমরা তো তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করতে পারছি না, কথা বলতে পারছি না। এটার পিছনে আমরা যে জনাব গোলাম মোল্লা রনি, এটি একটা কারণ যে তারা সবাই তাদের একটা কর্মস্থান আছে বা তাদের একটা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য আছে। ছাত্ররা তো ছাত্র, তারা তো নিজের পকেটে টাকা বলতে বা নিজের ইনকাম বলতে কিছু নাই। এটা একটা কারণ কিনা, এবং আরো একটা কারণ বলে যেটি মনে হয় যে তারা তো বলছে তারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বদলে দিতে চায়, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে। নতুন কিছু তো দরকার, মানে কিছু তো দেখাতে হবে। তারাও যদি বলে পুরনোরা দেয় নাই, আমরা কেন বলবো, কে আমাদের টাকা দেয়, সেটিকে খুব যৌক্তিক শোনাবে। তাহলে নতুন রাজনীতি শুরুটা কোথায় হলো? রাজনীতিতে জনগণের টাকা দেওয়া হয়, এখন তারা যে টাকা, সে টাকাটা তো তারা ডাকাতি করে নাই, এখন পর্যন্ত ডাকাতিও করে নাই, কোথা থেকে ব্যাংক লুট করে নাই, ব্যাংক থেকে লোন নেয় নাই, এবং এখনো পর্যন্ত যেটা হচ্ছে বাংলাদেশের যেমন শেখ হাসিনাকে যারা টাকা দিতেন, তারপরে আওয়ামী লীগকে যারা টাকা দিতেন, লুৎফুজ্জামান বাবুরকে যারা টাকা দিয়েছিলেন ওই সময়টাতে, এগুলো নিয়ে অনেক স্ক্যান্ডাল আছে। অমুকে 30 কোটি টাকা এই কারণে দিয়েছে, অমুকে 20 কোটি টাকা এই কারণে দিয়েছে, শেখ হাসিনার ফান্ডে অমুকে 50 কোটি টাকা এই কারণে দিয়েছে, এবং এগুলো নিয়ে হিউজ স্ক্যান্ডাল আছে। এখানে আদানি আছে, রূপপুর আছে, কত কিছু আছে। তো সেই দিক থেকে মানে এই গত কয়েক মাসে বিতর্কিত কোনো জায়গা থেকে ছাত্রদের এরকম ফান্ডে 2, 4, 10 কোটি 20 কোটি টাকা দিয়েছে, এরকম তো কোনো বদনাম আমরা এখন পর্যন্ত শুনিনি। এখানে যেটা হলো, যেটা বাস্তবতা আমি আন্দাজ করি, সেটা হলো যে অনেকে পিঠ বাঁচানোর জন্য দেখা গেল যে তারা একটা অ্যামাউন্ট তাদের কাছে দিচ্ছে, এটা হতে পারে। অথবা দেখা গেল যে সরকারের একটা ফান্ড থাকে, ডিজিএফআই এর ফান্ড থাকে, গোয়েন্দা সংস্থাগুলোর একটা ফান্ড থাকে কিংস পার্টি তৈরি করার জন্য। এটা অতীতকালে ফেরদৌস আহমেদ কুরেশিকে দিয়ে যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে কিংস পার্টি করার জন্য, সেখানে হিউজ ইনভেস্টমেন্ট ছিল। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে যে কিংস পার্টি করানোর চেষ্টা করা হয়েছিল, সেখানেও সরকারের ওই সময়টাতে অবশ্যই একটা ইনভেস্টমেন্ট ছিল। আবার দেখুন এই যে 24-এর নির্বাচন হলো, আমি ডামি স্বামী নির্বাচন, তো সেখানে যাদেরকে ডামি দাঁড় করানো হয়েছে, যাদেরকে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে, এরকম সবাইকেই কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। ওই যে ইব্রাহিম সাহেব, জেনারেল মোহাম্মদ ইব্রাহিম সাহেব, তিনি তো বলেছেন যে তার 12 কোটি না 13 কোটি টাকার ব্যাংক লোন, এটা সম্ভবত মাফ করে দেওয়া হয়েছে অথবা টাকা দেওয়া হয়েছে, এই কারণে তিনি বিএনপি জোট ছেড়ে চলে গেছেন। আবার আপনি দেখবেন যে রাজপথের সামনে চাল নাই, চুলো নাই, অন্ততপক্ষে 10 থেকে 20 জন লোক, তারা ওই 50-60 জন লোক ভাড়া করে প্রেস ক্লাবের সামনে ইচ্ছা মতো মানে মানুষের টাকা নিয়ে, ধরেন আমার টাকা নিয়ে আমি বললাম যে ঠিক আছে তুমি আমাকে গালাগালি করো, তো এই আমাকে গালাগালি করলো। আবার আমি টাকা দিয়ে বললাম যে শারমিনকে গালাগালি করো, তো তারা আবার 1 ঘন্টা শারমিনকে গালাগালি করলো। তো এরকম বাংলাদেশে গালাগালি পার্টি আছে 50 থেকে 60 জন। এরা মূলত বিভিন্ন গোয়েন্দা সংস্থার টাকা বা রাজনৈতিক দলগুলো টাকা দিয়ে চলে। তারা অনেক সময় বিএনপি টাকা নিয়ে জামাতকে গালি দেয়, জামাতের টাকা নিয়ে বিএনপি গালি দেয়। এদের কোনো নৈতিক চরিত্র নাই। এরা যখন যে পাত্রে যায় সেই পাত্রে তারা এই কাজগুলো করে, এবং মানে এদের এজন্যই কি ছাত্ররা এটা স্পষ্ট করছে না যে তাদের টাকার উৎসটা কি, বা কোথা থেকে তারা এই কার্যালয় পাচ্ছে, এই আয়োজন করার টাকাটা আসছে? মানে প্রথমত ছাত্রদের এই বিষয় নিয়ে আমি এখন প্রশ্ন করতেই বা আলোচনা করতেই রাজি না। বিকজ আপনার চারিদিকে যেখানে জীবাণু, চারিদিকে যেখানে অন্ধকার, চারিদিকে কোনো জায়গাতে আপনি আলো নেই, সেখানে আপনি একটা নির্দিষ্ট জায়গাতে যদি আলো ফোকাস করেন, আলটিমেটলি তারা যে চেষ্টাটা করছে, তো সেই চেষ্টা করতে গিয়ে যদি টাকা কালেকশন করতে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে যদি একটা স্ক্যান্ডাল হয়ে যায়, তখন আপনি তাদেরকে দায়ী করেন। কিন্তু এখনো পর্যন্ত গত 7 মাসে তো কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বলেনি যে ছাত্ররা জোর করে এসে আমার কাছ থেকে 50 লাখ টাকা, 1 কোটি টাকা চাঁদা দাবি করেছে, আমি দিতে বাধ্য হয়েছি। তো এই কথা কোনো জিনিসে কেউ কিছু এখন পর্যন্ত বলেনি। ফলে এখানে যেটি তলে তলে হচ্ছে, উইথ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গুড ফ্রেন্ডশিপ, কেউ টাকা দিচ্ছে, কেউ নিচ্ছে। এখন কে দিচ্ছে, যারা নিচ্ছে, এটা তাদের ওই পর্যন্তই আমরা গোপনীয় বিষয় হিসেবে রাখি, যেহেতু এটা প্রকাশ্যে এখনো ক্রাইম হিসেবে আসে। কিন্তু তারা যখন বলছে তারা রাজনৈতিক দল হতে চায়, এবং দল হলে তারা হয়তো সরকারের যেতে চাইবে বা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইবে, কারা তাদেরকে দিচ্ছে, কারা নিচ্ছে, এই বিষয়টি কি স্বচ্ছতা থাকার প্রয়োজনীয়তা আছে কিনা? যাই হোক, আপনি বলছিলেন যে এই বিষয়টি আপাতত তলে তলেই হচ্ছে, গোপনীয় অবস্থাতেই রয়ে যাচ্ছে। আপনি ওই যে কিংস পার্টির কথা বলছিলেন, এখন যে ছাত্ররা নতুন দল গঠন করা হচ্ছে, সেটাও মানে সেই বিষয়টাও আসছে। ছাত্ররা যদিও বলছে এটা কিংস পার্টি না, আপনার বিশ্লেষণ এখানে শুনতে চাই যে ছাত্ররা নতুন দল গঠন করছে। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই সাক্ষাৎকার সুযোগ দিচ্ছেন তিনি, এবং তিনি উৎসাহ দিচ্ছেন, তার বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই প্রক্রিয়াটাকেও আপনি কিভাবে দেখছেন?
এটাকে আমি সমর্থন করি। এটাকে আমি সমর্থন করি যে কেন তারা কিংস পার্টি করবে না? আমাদের দেশে সবাই তো কিংস পার্টি করেছে। 1954 যখন যুক্তফ্রন্ট এলো, সেই যুক্তফ্রন্টের অংশীদার হিসেবে আওয়ামী লীগ। তো ওখানে যুক্তফ্রন্ট ভেঙে গেল এই কারণে যে ওই ক্ষমতাটা ব্যবহার করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অন্যান্য যারা ছিলেন, যেমন দেখা গেল ভাসানী সাহেব ছিলেন, তারপর ফজলুল হক সাহেব ছিলেন, নিজাম ইসলামী পার্টি ছিলেন। তো বেসিক্যালি সেখানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি ছিল, কিন্তু নির্বাচনটা হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানে মানে শেরেবাংলা ফজলুল হকের নামে। কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরে তাদেরকে বাদ দিয়ে ওই সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগকে স্ট্রেংথ করার জন্য দেখা যাচ্ছে যে চেষ্টা করেছে, অর্থাৎ কিংস পার্টি হওয়ার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ এখানে মানে প্রধান পার্টি করা হয়েছে। এর জন্য কি করলো, যুক্তফ্রন্ট ভেঙে গেল, এবং যুক্তফ্রন্ট ভেঙে যাওয়ার ফলে কি হলো, সামরিক সরকার চলে আসলো কয়েকদিন পর পর, একটার পর একটা ভেঙে গেল। এই গেল ফার্স্ট। এরপর ধরুন 1974-এ, তো সেই সময় যখন আপনার বাকশাল হলো, 74 থেকে শুরু হলো, 5-এ এসে শুরু হলো। বাকশাল কিভাবে হলো? এই যে ইজ দ্য ফার্স্ট কিংস পার্টি ইন বাংলাদেশ। সেটা তো ক্ষমতা থেকে ত্যাগ করে রাজপথে গিয়ে তারপর তো কোনো পার্টি হয় নাই, ক্ষমতায় বসে সমস্ত প্রোটোকল নিয়ে কিংস পার্টি হয়েছে। বিএনপির কথা চিন্তা করেন, বিএনপি দুটো দল করলো, প্রথমে জাগো দল করলো, তারপর বিএনপি করলো। পুরো সময়টাই তারা ক্ষমতাকে ব্যবহার করেছে। উনি জিয়াউর রহমান সাহেব সারা বাংলাদেশ ভ্রমণ করেছে হেলিকপ্টারে করে। তারপর শেষে তার যারা কর্মকর্তা লোক আছে, অর্থাৎ আওয়ামী লীগ যে কাজটি 10 বছর বসে করেছে, তারা সেই কাজটি অলমোস্ট 3 থেকে 4 মাসের মধ্যে পুরো সংগঠনটাকে তারা করে ফেলছে। কারণ হলো সে রাষ্ট্রীয় লজিস্টিক সাপোর্ট, গাড়ির দরকার গাড়ি, হেলিকপ্টার দরকার হেলিকপ্টার। উনি শুধু একা না, প্রেসিডেন্ট জিয়া নিজে, তার সঙ্গে সঙ্গে ওনার যারা মন্ত্রী ছিলেন, বি চৌধুরী ছিলেন, অন্য ছিলেন, তারা সারা দেশে ব্যাপক মানে ভ্রমণ করে আওয়ামী লীগের 10 বছরের কাজ তারা মোটামুটি 2 মাসে গুছিয়ে নিয়ে এসেছে। ডেইলি 20 থেকে 25টা পাবলিক মিটিং তারা করেছে ওই সময়টাতে হেলিকপ্টার করে। এখন ইউনূস সাহেব বলতে পারে ঠিক আছে, জিয়াউর রহমান সাহেব ওই সময়টাতে 20টা হেলিকপ্টার ব্যবহার করেছে, এখন দেশ উন্নয়ন হয়েছে, দেশে তো এখন অনেক হেলিকপ্টার আছে, আমরা এখন ডেইলি 40টা হেলিকপ্টার ব্যবহার করে আগামী 3 মাসের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার ছেলেরা এই কমিটি করবে। যেহেতু অতীতে এটার রেকর্ড আছে, আপনি কিভাবে এটাকে জাস্টিফাই করবেন বলেন? তারা তো করেছে। এবং কিংস পার্টি হওয়াতে কোনো অন্যায় আপনি দেখছেন না, মানে আমাদের রেকর্ড তাই বলে যে কিংস পার্টি হওয়া যায়। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আপত্তির জায়গাটা করছেন যে নির্বাচনের সময়, আমি শারমিন, আমি আরেকটা করে দিই, বিএনপির পরে আবার জাতীয় পার্টি আবার করেছে কি, প্রেসিডেন্ট জিয়া যে কাজটা করেছে তাকে আবার স্কোয়ার দিয়ে A+B হোল স্কোয়ার দিয়ে তিনি একইভাবে জাতীয় পার্টিটা ফর্ম করেছেন। তো এখন আমাদের দেশে মানুষ কি করে, সফলতাকে অনুসরণ করে, ব্যর্থতাকে অনুসরণ করে না। তো ক্ষমতা থেকে কিংস পার্টি করা, সেই কিংস পার্টি করার পর আবার সেটা ক্ষমতায় টিকে থাকা এবং রাষ্ট্র ক্ষমতা ভোগ করা, এটা একটা মানে যাকে বলে ইনস্ট্যান্সে উদাহরণে পরিণত হয়েছে, এবং সফল উদাহরণ। এখানে কেউ ব্যর্থ হয়নি, একমাত্র কপাল পোড়া মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদের অপদার্থতার কারণে, অযোগ্যতার কারণে তারা ব্যর্থ হয়েছে। এছাড়া অতীতে মানে সবাই, আওয়ামী লীগ সফল হয়েছে, জাতীয় পার্টি সফল হয়েছে, বিএনপি সাপোর্ট হয়েছে, আবার এখন জামাতের সাপোর্ট হয়েছে। এই যে জামাত তো এই মুহূর্তে আপনি ধরেন যদি কিংস পার্টি, তারা 3 থেকে 4 বার সুযোগ পেয়েছে। তারা যখন দেখা গেল যে ওই যে 2001 সনে ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে ওই ক্ষমতায় থেকে তারা মন্ত্রী ছিল, দুটো তাদের মন্ত্রী ছিল, এবং বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই সময় সারা বাংলাদেশে জামাত তাদের যে পার্টির যে ফরমেশন হয়েছে, এটা ওয়ান সর্ট অফ কিংস পার্টি। আবার এখন যেটা জামাত করছে, এখন জামাত বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে যাকে বলে রাজকীয় অবস্থানে রয়েছে। তারা যে সুযোগ পাচ্ছে, সুবিধা পাচ্ছে, এই ছাত্রদের তুলনায় তারা 100 গুণ সুযোগ পাচ্ছে। সে 100 গুণ সুযোগ নিয়ে তারা দেখা যাচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানিসের হেলিকপ্টারে চলে যাচ্ছে এক জায়গাতে, সেখানে গিয়ে লক্ষ লোকের সমাবেশ করছে। তারা রাষ্ট্রীয় প্রোটোকলের সমস্ত পুলিশ প্রোটেকশন নিয়ে আজাহারিকে সাহেবকে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে 10 লাখ লোকের সমাবেশ হচ্ছে। আপনি এটাকে কি কিংস পার্টি বলবেন না? তো সেখানে একজন ছাত্ররা একটা উপজেলাতে যাচ্ছে, গিয়ে সেই 100 লোক বা 200 লোকের মধ্যে তারা একটা সমাবেশ করছে, যাওয়ার সময় হয়তো একটা গাড়ি নিয়ে যাচ্ছে, এটা আপনার নজরে আসছে। তো এই যে আমাদের দৃষ্টিভঙ্গি ছোট হয়ে যাচ্ছে, আমরা তো উন্নয়নের দিকে যেতে পারবো না। আমাদের উন্নয়ন, তাহলে আপনার সেই জায়গাটাই আসে যে তাহলে আমাদের রেকর্ড বলে, মানে এটাই আমাদের একটা
মানে নতুন কিছু না কিংস পার্টিটা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার ক্ষেত্রেই আপনি সফলতার, মানে কিংস পার্টি সফলতার কথা বলছেন, এমনকি জামাতের কথা বলছিলেন। বিএনপি মহাসচিব যে আপত্তির জায়গাটা তুলছেন, তিনি বলছেন নিরপেক্ষতা থাকবে না এবং নির্বাচনকালীন সময় তাহলে নিরপেক্ষ সরকার, যদি নিরপেক্ষতা হারায় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, সেই সাক্ষাৎকারে যেটি বললেন। এখন কি মানে আপনি আবার যেই বাস্তবতার কথা বলছেন যে ছাত্ররা যদি করে তাহলে অন্যায়ের কি আছে, এই বাস্তবতায় কি নিরপেক্ষ থাকবে সরকার? সেই সরকারের উপর বিএনপি সহ অন্যান্য দলগুলো আস্থা রাখতে পারবে? না, এই সরকার এখন নিরপেক্ষ নাই। এই সরকার প্রথমে প্রবলেমটা হয়ে গেছে যে সরকার যদি প্রথমে এসে বলতো যে আমরা আসছি একটা বিপ্লবের সরকার, আমরা একটা বিপ্লবী সরকার গঠন করব, আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করব এবং এই কাজ করার জন্য আমাদের ২ বছর, ৩ বছর, ৫ বছর সময় লাগবে। তোমরা পারলে আমাদেরকে কিছু একটা করো। হ্যাঁ, পারলে আমাদেরকে ঠেকাও, নাহলে আমরা এই কাজগুলো করব। তখন এক ধরনের পরিবেশ সৃষ্টি হতো। কিন্তু এই সরকার যে কাজটি করেছে, প্রথমে এসে আমাদেরকে ভালো, ভালো কথা বলেছেন। যে আমরা এটা করব, ওটা করব, বাংলাদেশকে পরিবর্তন করব, সংস্কার করব। অতীতে যা কিছু হয়েছে আমরা রিসেট বাটন চাপ দিয়ে অতীতের কিংস পার্টি করেছে ওটা ভুল, অতীতের এই তথ্য করেছে এটা ভুল। সবকিছু করে আমাদের একটা স্বপ্ন দেখিয়েছে, প্রেম দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে। আমরা এটা লন্ডন আমেরিকার মতো একটা উন্নত সভ্য সমাজ আমরা কল্পনা করেছি। আমাদের বাংলাদেশের অতীতের যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো থেকে আমরা বের হয়ে আসার জন্য আমাদের জনগণ স্বপ্ন দেখেছিল। এখন যে বাস্তবতা, সেই বাস্তবতা হলো যে আমরা তো সেই যেই লাউ সেই কদু, আগে যেটা হয়েছে সেটাই তো হচ্ছে। এজন্য মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে অন্য যারা সবাই আছে তারা হতাশ যে আপনি যদি প্রথম দিন থেকে বলতেন তাহলে আর আমরা যে আপনাদের সাথে দেখা করেছি, কথা বলেছি, সমর্থন দেওয়ার চেষ্টা করেছি, ২ বছর যৌক্তিক সময় দেওয়ার চেষ্টা করেছি, তো এই জিনিসগুলো তো আমাদের হতো না। আমরা প্রথম দিন থেকে আমাদের ডেস্টিনেশন, আমরা আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো ফাইটে যেতাম অথবা আপনাদেরকে আওয়ামী লীগের মতো ভয় পেতাম, দুটোর একটা করতাম। কিন্তু একই অবস্থা, একবার বুকে টেনে নিলেন, হ্যাঁ, আবার আমাদেরকে দূরে সরে দিচ্ছেন। একবার বললেন যে আমাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন, আমরা ইলেকশন হবে। আবার এখন বলছে আমরা নিজেরা পার্টি করব, পার্টি করার পরে তারপরে ইলেকশন হবে। এবং তারও বলার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই আন্দোলন যারা করেছেন তারা সফল, তো তাদেরকে যদি এই আন্দোলনে অংশগ্রহণ করানো হয়, ক্ষমতার ভাগিদার দেওয়া না হয়, তাহলে এটার যে আদর্শ, এটার যে প্রাপ্তি, এটা নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট হয়ে যাবে, অন্যের হাতে এটা হবে না, বিএনপি খেয়ে ফেলবে, জামাত খেয়ে ফেলবে, কাজে আমরা এটা হতে দিতে পারি না। তো এই কথা যদি তারা আগস্ট মাসে বলতেন তাহলে মির্জা ফখরুল সাহেব হয়তো এই কথা বলতেন না। তো এখানে আপনি এটাকে কি বলবেন, এটাকে হিপোক্রেসি বলা ঠিক হবে কিনা, মুনাফিকি বলা ঠিক হবে কিনা, আই ডোন্ট নো। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ধরনের ভালো ভালো কথা বলা হয়েছে বা আমাদের যে একটা আশা ছিল, আমরা যে কোনো একটা ভালো মানুষ দেখলেই আশা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছেন, এত সুন্দর সুন্দর কথা বলেন, এই ৮৬ বছর বয়সে এত সুন্দর করে হাসেন, আর হাসি দেখলে অন্তর জুড়িয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই ধরনের কি কথা, তিনি আমাদের সবার নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, সবার নেতা, সবকিছু বাদ দিয়ে এখন তিনি কেবলমাত্র ছাত্রদের নেতা। এই জিনিসগুলো বিএনপি মানতে পারছে না। জি, তাহলে আসলে মানে নির্বাচনের জন্য বিএনপি যেটা দাবি করেছিল যে নির্বাচন হবে, যদি নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, সেই দাবি করেছিল। বিএনপি কি সেই দাবির লক্ষ্যে কাজ করবে? আমরা জানি ফেব্রুয়ারিতে তারা বিভিন্ন কর্মসূচি করবার কথা বলেছে। বিএনপি কি সেই লক্ষ্যে কাজ করছে? বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে কিনা আমি জানি না। আমি তো বিএনপির নীতি নির্ধারণী কেউ নই, এবং আমি জাস্ট আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছিলাম নির্বাচন করার জন্য, নির্বাচন করেছি, ওই নির্বাচন পর্যন্তই আছি। আগামীতে যদি নির্বাচন হয় তখন আমি সিদ্ধান্ত নেব যে বিএনপির মনোনয়ন চাইবো কি চাইবো না, ইলেকশন করবে কি করবে। ফলে আমি যে দৃষ্টিতে দেখি সেটা হলো একজন সাধারণ জনগণ হিসেবে, রাজনৈতিক পর্যবেক্ষক বা বিশ্লেষক হিসেবে যে জিনিসটা দেখি, তাতে আমার অনুভূত হয় যে বিএনপির আসলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোনো অপশন নেই, তাকে সরাসরি আন্দোলনে যেতে হবে। দ্বিতীয়ত হলো এই সরকারেরও কিংস পার্টি করা ছাড়া তাদের হাতে কোনো অপশন নেই। এইটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এই সরকার খুব ভালো করে বুঝে গেছে যে এখন যদি নির্বাচন হয় বিএনপি 100% চলে আসবে, এবং যেহেতু এই দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং অনেকগুলো কাদা ছোড়াছুড়ি হয়ে গেছে, অনেকগুলো অভিযোগ আছে, ফলে এই সরকার যদি ক্ষমতা থেকে চলে যায়, যাওয়ার পরে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে বা অতীতে বেগম জিয়ার যে পরিণতি হয়েছে, এরশাদ সাহেবের যে পরিণতি হয়েছে, এই পরিণতি হবে। কিন্তু অন্য যারা পলিটিক্যাল তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আসছে, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের মতো তাদের যে একটা সম্মানজনক বিদায় হবে, এটার সম্ভাবনা 1%ও নেই। তো যেহেতু এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে,
হয়ে যাওয়ার কারণে তাকে তো তাদের পিঠ বাঁচানোর জন্য তাদেরকে এই কিংস পার্টি করতেই হবে। এটা হলো আপনি রিয়ালি। ধারণা করছেন যে সম্মানজনক বিদায়ের কোনো সম্ভাবনাই আপনি দেখতে পাচ্ছেন না। এখন যেটি বিএনপি আন্দোলন কর্মসূচির কথা বলছে, তার ঠিক আগেই আওয়ামী লীগও আন্দোলন কর্মসূচির কথা বলছে এবং ফেব্রুয়ারিতে এই আন্দোলনের কথা বলছে। অনেকে বলছেন এটি কি নিছকই কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো যোগসূত্র আছে। এবং ছাত্ররা বা ছাত্র উপদেষ্টাদের মধ্য থেকে আমরা শুনেছি যে বিএনপি এবং আওয়ামী লীগ একই টোনে কথা বলছে, এরকম অভিযোগও তোলা হয়েছে। এরকম কি কোনো বিষয় আছে? যেমন অতীতে আমরা দেখেছি রাজনৈতিক স্বার্থে আন্দোলন করেছে যাদের বিরুদ্ধে, তাদের সাথে জোট বা পুরো শত্রুপক্ষের সাথে জোট। এরকম কি কোনো সম্ভাবনা আছে বা পূর্বাভাস আছে যে সামনে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো সমঝোতা বা মিত্রতা হতে পারে? এটা তো অবশ্যই আছে। এবং এও হতে পারে যে বিএনপির সঙ্গে যেমন আওয়ামী লীগের হতে পারে, আবার জামাতের সঙ্গেও আওয়ামী লীগের হতে পারে। এর কারণ হলো যে বিএনপি এবং জামাত দুটো রাজনৈতিক শক্তি এখন আলাদা অ্যাঙ্গেল থেকে কাজ করছে এবং উভয় দলই তাদের শক্তিশালী মিত্র দরকার। এখন রাস্তায় যে সকল অনুগত ভাড়া করা যে সমস্ত লোকজন পাওয়া যাচ্ছে, গালি দেওয়া পার্টি, এই গালি দেওয়া পার্টি দিয়ে প্রতিপক্ষকে হবে না। ধরুন এখন জামাত একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আর সে একজন ধরেন ও একটা রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ, বিএনপি সিংহ, জামাতের লোক। এখন পাশে যে রাস্তায় যে ছোট ছোট দলগুলো আছে এগুলো সব ভেড়া, একবারে ছোট ছোট ভেড়ার সঙ্গে তুলনা করতে পারে। তাহলে 1,00,000 ভেড়া আপনার সঙ্গে আছে, সে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে যেতে পারবে না। তো এখানে যদি ফাইট করতে হয়, রাজনৈতিক ফাইট করতে হয়, তাহলে আরেকটা সিংহ লাগবে এক পক্ষে, অথবা আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার লাগবে। এখন সেই দিক থেকে বাংলাদেশের বিএনপি এবং জামাত এই দুটো এখন যে পরস্পর বিরোধী শক্তি আছে, এদের যদি রাজনৈতিক মিত্র দরকার হয়, তাহলে এই বাংলাদেশে আপনার সেই যত কিছু হোক না কেন, জাতীয় পার্টি লাগবে, আওয়ামী লীগ লাগবে, তার সঙ্গে ওয়ার্কার্স পার্টি লাগবে, তার সঙ্গে রাশেদ খান মেননকে লাগবে, তার সঙ্গে হাসানুল হক ইনুকে লাগবে। এইরকম যাদের পলিটিক্যাল ফেজ আছে, পলিটিক্যাল যোগ্যতা আছে, এখন আপনার প্রচুর সমর্থন আছে। যেমন যাকে বলা হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমোনাই, কিংবা আটরশির পীর সাহেবের যে দল জাকের পার্টি, কিংবা ধরুন হেফাজত, কিংবা ধরুন তাবলিগ, এদের লক্ষ লক্ষ মুরিদান আছে। কিন্তু মূল ব্যাপারটা হলো তাদের যে পলিটিক্যাল লিডারশিপটা, রাজনৈতিক যে লিডারশিপটা, সেই রাজনৈতিক লিডারশিপটা ওয়াজের ময়দানে, মসজিদে, মাদ্রাসায়, মানে কোরআন তাফসির এবং ওখানে বসে আল্লাহর দোহাই দিয়ে মানুষজনকে ভয় দেখানো ছাড়া কোনো কিছু নাই। কিন্তু এদের কাউকে যদি বলেন যে ঠিক আছে, আপনি এত বড় নেতা, আপনি আওয়ামী লীগ বা বিএনপির যে কোনো একটা নেতাকে চ্যালেঞ্জ করে তার নির্বাচনী এলাকাতে গিয়ে আপনি একটা মিটিং করে আসেন, মিছিল করে আসেন, মামুনুল সাহেবকে বলেন, চরমোনাইকে বলেন যে ঠিক আছে, আপনি যখন এমন আছেন যে আব্দুর রহমান বদি একজন খারাপ লোক, তার সাথে গিয়ে একটা ফাইটিং করে আসেন, কিংবা গফরগাতে গিয়ে আপনি একটা অনুষ্ঠান করে আসেন। দেখবেন যে তারা পারবে না, সেখানে গিয়ে পারবে না। এরা পারবে ওয়াজের নাম করে বিশাল একটা ওয়াজ এর মাহফিল করে, আল্লাহ বিল্লাহ করে, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, এই কথা বলে মানুষকে, যাকে বলা সাইকোলজিক্যালি নরম করে, এরপরে অভিশাপ দিবে, ও এই কাজ করতেছে, ওর মরণ হবে, ওই কাজ যাবো, জাহান্নামে যাবে, এই পর্যন্তই। কিন্তু রাজনীতির ময়দানে হলেও একেবারে আপনাকে পলিটিক্স করতে হবে, রাজনীতি করতে হবে। এখানে প্রতিপক্ষ যে কাজ করছে, যাকে আপনি পরাজিত করবেন, তাকে আপনার আরো 10 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি শক্তি নিয়ে আঘাত না করা পর্যন্ত আপনি তাকে পরাজিত করতে পারবেন না। আপনি বলছেন যে বিএনপি একটা রয়্যাল বেঙ্গল টাইগার, জামাত একটা রয়্যাল বেঙ্গল টাইগার, মানে জামাত কি আসলে রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়েছে? অতীতের ভোট যদি বিশেষ বিশ্লেষণ করি, তাহলে আসলে সেই ইঙ্গিত দেয় না। এখন কি জামাত রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়েছে? যদি সংখ্যাধিক্য ধরেন, সংগঠনের দিক থেকে ধরেন, তারা মানে আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে আসলে ওই দুটো দলকে যদি আপনি রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, সেই তুলনায় তারা আসলে একেবারে একটা মেসো বাঘ বা তারও ছোট হবে। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার হলো যে তাদের যে প্রায় 1 লক্ষের মতো রোকন আছে ডেডিকেটেড, যারা তাদের আয়ের একটা অংশ 5% to 10%, অনেকে 12% to 20% টাকা বিশ্বাস করে এই 1 লাখ লোক নিয়মিত টাকা দেয়। এরপরে তাদের ছাত্র শিবির থেকে শুরু করে দলের মধ্যে অন্তত পক্ষে 5 লাখ ডোনার আছে, যারা 1 টাকা হলেও নিয়মিত দলকে দেয়। এবং সারা বাংলাদেশে না হলে 50 লাখ লোক
তাদের এরকম ডেডিকেটেড রয়েছে। তো 50 লাখ লোক যারা এই সংগঠনের সাথে একত্র হয়েছে, তারা ভোট যাই পাক না কেন, রাজনীতির অঙ্গনে তারা বিশাল একটা শক্তি, বিশাল একটা শক্তি। আপনি এই শক্তিটাকে, এটাকে অক্সিলারি ফোর্স বলা হয়। অক্সিলারি ফোর্স বলা হয় যেহেতু জামাত সবসময় আরবি পছন্দ করে। এখানে আপনি বলতে পারেন এদেরকে সুলতানা নাসিরা, সাহায্যকারী শক্তি। তো এই সাহায্যকারী শক্তি অক্সিলারি ফোর্স, এই অক্সিলারি ফোর্সটি এখন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে এই কারণে যে এই অক্সিলারি ফোর্স অতীতে যেভাবে রয়্যাল বেঙ্গল টাইগার হয়েছিল এরশাদের সাহায্য পেয়ে, জিয়াউর রহমানের সাহায্য পেয়ে, বেগম জিয়ার সাহায্য পেয়ে, তারা কিন্তু পাকিস্তানের আগে ইয়াহিয়া খানের সাহায্য পেয়ে, তারা তাদের এই শক্তিমত্তাটাকেই তারা মানে মেসোবাগ বাঘ এই থেকে রাতারাতি তারা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছিল। 71 সনে আপনি তাদের ক্ষমতা কল্পনাই করতে পারবেন না শারমিন, যে তারা কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, তো যার জন্য আবার এখন তারা কতটা শক্তিশালী এর কারণ হলো, যদি তারেক রহমান সাহেব কোনো পুলিশের এসপিকে টেলিফোন করেন, আহ, অনেক জেলা আছে, বেশিরভাগ জেলাতে এসপি সাহেব তার কথা শুনবেন কিনা আমি বলতে পারি না, কিন্তু ওই জেলায় যিনি জামাতের আমির আছেন তিনি যদি এসপি সাহেবকে বলেন যে কাম টু মাই হাউস, হ্যাঁ, তো এসপি সাহেব ফুলের তোড়া নিয়ে তার বাসায় উপস্থিত হবে। দিস ইজ দ্য রিয়েলিটি অ্যাট দিস টাইম। আপনি দেখেন এই যে মামলা মোকদ্দমাগুলো হয়েছে, বিএনপির বিরুদ্ধে হয়েছে, জামাতের বিরুদ্ধে হয়েছে। তো বিএনপি একটা তালিকা করে জমা দিয়েছে, জমা দেওয়ার পরে একটা মামলা, মানে এখানে তারেক রহমানের মামলা, খালেদা জিয়ার মামলা অনেক মিনিমাই হয়ে গেছে, বড় বড় নেতা তাদের মামলা হয়ে গেছে, মানে নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু সাধারণ, আমাদের মতো যারা সাধারণ মানুষ, তাদের একটা মামলাও এখন পর্যন্ত হয়নি। কিন্তু খোঁজ নিয়ে দেখেন যে জামাত তালিকা করে ম্যাটিকুলাসলি তাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইউনিয়ন পর্যায়ের যে নেতা, তাদের মামলাগুলোকে তারা সব মিনিমাইজ করে ফেলেছে। ওখানে জামাতের যে কমিটি কাজ করছে এবং তাদের যে ফাইল সচিবালয় থেকে শুরু করে কোর্ট কাছারিতে ডিসি অফিসে যেইভাবে মানে যাকে বলা হয় গতি পাচ্ছে, তার সঙ্গে ক্যান্টনমেন্টের গ্রিন সিগন্যাল আছে, তার সঙ্গে বিচার বিভাগের গ্রিন সিগন্যাল আছে, সচিবালয়ের গ্রিন সিগন্যাল আছে। ফলে কি হলো, জামাত একটা অক্সিলারি ফোর্স হিসেবে যদি পাস হয়, পাসের আগে সে 9 যুক্ত হয়ে গেছে, পাসের আগে 9 যুক্ত হয়ে গেছে, তাহলে সেটা কি হলো, 95 হয়ে গেছে পাওয়া। আর বিএনপির শক্তি যদি আপনি 9 ধরেন, 9-এর সাথে এই যে অন্যান্য যে ডিসকোঅপারেশনগুলো হয়ে গেছে, তাতে দেখা গেল কোনো জায়গায় 1, কোনো জায়গাতে 0 অবস্থায় আছে। ফলে আপনি কেন তাদেরকে বাঘ বলবেন না, তারা তো বাঘের সাথে হয়ে গেছে এই সময়টিতে। তাহলে যেখান থেকে আসলে আলোচনাটা শুরু হলো যে মানে আওয়ামী লীগকে দরকার হবে, জাতীয় পার্টিকে দরকার হবে বা বাকি দলগুলোকে দরকার হবে, তার মানে কি মানে খুব শীঘ্রই আপনি মনে করেন যে এই শক্তিগুলো দেশের রাজনীতিতে সক্রিয় হবে বা ফিরে আসবে? না, আমি মনে করি না। কারণ হলো যে আমাদের, যেমন শেখ হাসিনা যে অপরাধগুলো করেছিলেন, সেই অপরাধগুলোর দায় এখন তাকে, যাকে বলা হয়, মেটাতে হচ্ছে। পৃথিবীতে এমন একটা ব্যাপার, আপনি গোপনে করেন, প্রকাশ্যে করেন, যে কোনো অপরাধ করেন, সেই অপরাধের দায় আপনাকে মেটাতে হবে। মানসিকভাবে, গোপনে, প্রকাশ্যে, মানে এই পৃথিবীতে অপরাধ করে, অপকর্ম করে একজন মানুষ রক্ষা পেয়েছে তার কোনো নজির নেই। তো এখন শেখ হাসিনা যে কাজ করেছেন, 15 বছর যাবৎ সে যে কাজগুলো করেছেন, তাকে কম করে হলেও যদি সে একেবারে এই 15 বছর তওবা করতে থাকেন কন্টিনিউয়াসলি, আল্লাহ হয়তো মাফ করতে পারেন, বাট নট লেস দেন 15 ইয়ার্স। আপনি দেখুন বিএনপি 2006 সন, মানে 2001 সন থেকে 2006 সনে তাদের যে কাজগুলো করেছে, এখন পর্যন্ত তারা তওবা করেছে আমি শুনি নাই। তারা বলছে তারা যা কিছু করেছে সব ঠিকঠাক করেছে, কিন্তু তাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, জনগণের কাছে ক্ষমা চেয়েছে, এরকম একটা সিঙ্গেল কোনো ঘটনা নেই। ফলে ঐশী আল্লাহর পক্ষ থেকে যে বরকত, এই বরকতটা এখনো পর্যন্ত বিএনপির ভান্ডারে ধরা পড়েনি। সিমিলারলি জামাতের কথা চিন্তা করেন, তারা এই একবার রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে, আবার কয়েকদিন পরে বিড়াল হয়ে যাচ্ছে, আবার কয়েকদিন পরে ইঁদুর হয়ে তারা পালাচ্ছে। এই যে টানাপোড়েন 1971 থেকে এই পর্যন্ত এটা হয়েছে, এর কারণ হলো in 1971 তারা যে ভুলগুলো করেছে, অপরাধগুলো করেছে, তারা এখন পর্যন্ত সেগুলো নিয়ে দম্ভ করছে। ফলে কি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তাদেরকে সুযোগ দিচ্ছেন, সুযোগ দেওয়ার পরে তারা কি করছেন, আরো অহংকারী হয়ে যাচ্ছেন এবং তারা তাদের অতীত কর্মকাণ্ডের জন্য আরো গর্ব অনুভব করছেন। ফলে কোনো বরকতই তাদের জন্য সাস্টেইন করছে না। তাহলে যেই প্রশ্নটা আমি করছিলাম যে তাদের মধ্যে কোনো যোগসূত্র তৈরি হতে পারে কিনা, জোট বা সমঝোতা বা মিত্রতা তৈরি হতে পারে কিনা, আপনি যে বলছিলেন হ্যাঁ হতেই পারে, আওয়ামী লীগের সাথে হতে পারে, জাতীয় পার্টির সাথে হতে পারে, সেটা কিভাবে হবে যদি তারা ফিরতেই না পারে রাজনীতিতে?
এই জিনিসগুলো হবে হলো একে অপরকে অপদস্থ করার জন্য, ক্ষতি করার জন্য এবং নিজেরা আরো বিপদে পড়ার জন্য, কিন্তু আলটিমেটলি কোনো ডেভেলপমেন্টের জন্য হবে না। কোনো একটা ভালো কাজ করার জন্য আসলে একটা ভালো মন দরকার। একটা ভালো মন তৈরি করার জন্য মনের ভিতর থেকে মন্দ জিনিসগুলো দূর করা দরকার। তো এখন সেটি সেই আমাদের জিনিসগুলো রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা নাই। গোলাম মাওলানা ছোট, ছোট করে আরো কিছু বিষয় আপনার কাছ থেকে একটু খুব ছোট, ছোট করে জানার চেষ্টা করি যে আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো এখন ঘোষণা করছে, এমনকি আমরা দেখছি জেলের ভেতর থেকেও যে বার্তাগুলো দিচ্ছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, এই শক্তি বা সাহসটা তারা কোথা থেকে পাচ্ছে? ৫ই আগস্টের পরে তো খুবই একটা খারাপ অবস্থা ছিল। এখন আসলে এই শক্তি বা সাহসটা কোত্থেকে আসছে? এটা সত্যি হিউম্যান সাইকোলজিতে এটাই স্বাভাবিক। এর কারণ হলো যখন ধরা হয়, ১ম খুব কান্নাকাটি করে, ভয় পায়। তারপরে কিছুদিন অনুশোচনা হয়। তারপরে মনে করে যে আর জীবনে এই কাজগুলো করব না। তারপরে আবার তার মধ্যে ওই জেলখানার মধ্যে বসেই তার মধ্যে আবার অপরাধ প্রবণতা জন্ম নেয়। এই যে অনেক বড়, বড় শীর্ষ সন্ত্রাসী আপনি দেখুন ২০ বছর পর্যন্ত জেলে ছিল এবং জেল থেকে বের হয়ে তার অপকর্ম করার জন্য ২০ মিনিটও সময় নেয়নি। এর মধ্যে সে চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশি, এই যে যারা বের হয়েছে ২০ বছর পরে। আমি অনেক এই রাজনীতিবিদদেরকে দেখেছি। তারা সারাক্ষণ ওখানে বসে, বসে কোরআন শরীফ পড়েছে। কোরআন শরীফ পড়েছে এবং বলেছে যদি কোনোমতে বের হতে পারি বাংলাদেশ থেকে চলে যাব, বিদেশে গিয়ে ভিক্ষা করে খাবো, আর আসবো না। হুম। কিন্তু তারা বিদেশ হয়ে যায় নাই। বের হওয়ার সাথে, সাথে জমি দখল থেকে শুরু করে যত রকম বদমাইশি করে তারা জেলে গেছে, সেই বদমাইশিগুলো আরো বেশি করেছে। আমি জেলখানাতে ৫০ দিন ছিলাম। সেই আমি যে রুমে ছিলাম ওই রুমে সালমান এফ রহমান সাহেবও ছিলেন। তো ওখানে গিয়াসউদ্দিন আল মামুন বলতেন যে ওই কর্নারে বসে, বসে সারাদিন তিনি শুধু কান্নাকাটি করতেন আর কোরআন শরীফ পড়তেন। তো এখন দেখেন সেই অবস্থায় 111-এর সময় সে বের হয়ে সে কি অপরাধটা করলো? 111-এর আগে তার যে অপরাধ আর 111-এর পরে আরো বেশি অপরাধ। আবার যদি সে পুনরায় বের হতে পারে, বের হওয়ার পরে সে এই ২০০৯ থেকে ২৪ পর্যন্ত যা কিছু করেছে এর সাথে আরো ১০০ গুণ বেশি করবে। কারণ হলো মানুষের শরীরের মধ্যে কতগুলো জিনিস আল্লাহ তৈরি করে দেয়, বিল্ট ইন মেশিন। যারা ভালো হয়, অলি আল্লাহ হয়, গাউস কুতুব হয়, তারা ওই জন্মের পর থেকে একেবারে প্রথম দিন থেকে তারা ভালো হয় এবং কোনো অবস্থাতে কারোর সঙ্গে বিরূপ অবস্থাতে তাকে নিয়ে আপনি একেবারে দুনিয়ার বাজে জায়গায় রেখে দেন, ক্যাসিনোতে নিয়ে দেন, ম্যাকাওতে পাঠান, ইন্ডিয়ানাতে পাঠান, আপনার তারপর সে আপনি লাস ভেগাসে পাঠান, তারা কোনো অবস্থাতেই ওখানে বসে থাকবে, কোনো দিকে তাকাবে না। আর আপনি মন্দ লোক আছে তারা মক্কা শরীফে পাঠান, সে কবা শরীফে বসে বসে কাবার দিকে তাকাবে আর লাস ভেগাসের কথা চিন্তা করবে। তো এই হলো মানুষের সাইকোলজি। দুর্ভাগ্য হলো আমাদের রাজনীতিতে এই কাবা শরীফে বসে লাস ভেগাসের কথা চিন্তা করার সংখ্যা এত বেশি হয়ে গেছে, এরা যে বাইরে থাকুক, যেখানে থাকুক না কেন, সব জায়গাতে এরা কলুষিত করবে, অপবিত্র করে ফেলবে। এই হলো অবস্থা। জি, গোলাম মাওলা রানী এই সেনাবাহিনীর কথাও মাঝখানে একটু আলোচনায় বলছিলেন আপনি। আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী একটা সাক্ষাৎকারে শুনেছি যে তিনি এই জুলাই আগস্টের যে ঘটনা সেটাকে তিনি বলছেন যে ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। পরবর্তীতে আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য একটা সাক্ষাৎকারে বলছেন যে আওয়ামী লীগ একটি বিশ্বাসভঙ্গের শিকার, সেনাবাহিনী যে ভূমিকা খুবই হতাশাজনক, তাদের দায়িত্ব তারা পালন করেনি, যে সাপে দংশন করেছে সে সাপই বিষ নামাবে। মানে তারপরে এটা হচ্ছে বিপ্লবের সময়কার বা গণঅভ্যুত্থানের সময়কার অবস্থানের কথা বলছেন। এরপরেও সেনাবাহিনীকে যেই ভূমিকায় দেখা গেছে, ইন্ডিয়ান সেনাপ্রধান বলছেন সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন, তিনিও একটা স্কেডিউলের বাইরে গিয়ে একটা বৈঠক করেছেন, মানে এরকম। এবং খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধান দেখা করলেন, এরকম সেনাবাহিনীর কিছু কিছু ভূমিকা আলোচিত হচ্ছে। আপনি ভূমিকা কেমন দেখেন? মাঝখানে কু হবে বা কু হচ্ছে এরকম একটা গুঞ্জনও শোনা গেছে। আসলে কি সেনাবাহিনীর অবস্থানটা কেমন? মূল ব্যাপার হলো যে সেনাবাহিনী তো বাংলাদেশের জন্য বিচ্ছিন্ন কোনো বিষয় না। সেই গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের একটা মেনস্ট্রিয়া ছিল। মেনস্ট্রিয়া শব্দের অর্থ একটা মানসিকভাবে শত্রুতা পোষণ করা। তো সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের একটা ভীতিকর একটা মনোভাব ছিল, একটা বিদ্বেষ ছিল এবং এই বিদ্বেষ থেকে তার আগে রক্ষী বাহিনী তৈরি করেছে। এরপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে পুরো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা সেনাবাহিনীর পরিবর্তে পুলিশকে শক্তিশালী করার জন্য বিগত দিন ধরে চেষ্টা করেছে। দ্বিতীয়ত হলো যে তারা সেই যে বিভিন্ন ডক্ট্রিন আছে, সেনাবাহিনীকে ধ্বংস করার যে বিভিন্ন ডক্ট্রিন, সেই ডক্ট্রিনগুলো তারা পালন করেছে। অর্থাৎ সেনাবাহিনীকে যুদ্ধ করতে না শিখে তাদেরকে খেতে শিখিয়েছে। এবং একজন সেনাপ্রধান শফিউল নাকি যেন ছিল, সে যখন ছিল সে একবার টিভির টকশোতে এসে বলছে যে শেখ হাসিনা এত ভালো, আমাদের তো আগের লোকজন ৩ বেলা খেতে দিতেন না, এখন আমাদেরকে সে ৩ বেলা ভাত খেতে দেয়, জানেন?
আমরা কি কষ্টের মধ্যে ছিলাম। এরকম অপদার্থ লোকদেরকেও বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছে। সারা পৃথিবীতে মিলিটারি ভেহিকেল রয়েছে যেখানে খুব হার্ড সাসপেনশন থাকে, কিন্তু সেগুলো বাদ দিয়ে আমরা রোলস রয়েসের মতো সাসপেনশন সম্বলিত গাড়ি সেনাবাহিনীকে দিয়েছে। তোমরা আরাম করো, ভুঁড়ি বাড়াও, খাওয়া দাওয়া করো, ঘুমাও। এবং এইগুলো কর্নেল র্যাঙ্কের উপরে ওঠার সঙ্গে সঙ্গে এদেরকে পলিটিক্যালি মোটিভেট করে দলীয় ক্যাডার বানানোর জন্য আওয়ামী লীগের একটা বিরাট প্রকল্প ছিল। ফলে এর মধ্যে আকবর তৈরি হয়েছে, এর মধ্যে বিভিন্ন যাকে বলা হয় ফ্রাঙ্কেনস্টাইনের দানব তারা তৈরি করেছে, এবং সেই দানবদের ছোট ছোট দানব যে এখনো নেই সে কথা বলা যাচ্ছে না। ফলে এখানে যেভাবে সাধারণ যারা অফিসার আছে, সৈনিক আছে, তারা এটা নিয়ে ভীষণ রকম বিক্ষুব্ধ, আওয়ামী লীগের প্রতি বিক্ষুব্ধ। এবং আগামী দিনে এই যে আব্দুর রহমান বা যে সমস্ত লোকজন যদি সেনাবাহিনী পায়, এদেরকে পাড়িয়ে জিব্বার টান দিয়ে ছিঁড়ে ফেলবে। এবং আমি যেটা এই সেনাবাহিনীর যে সমস্ত যে এর সাথে কারা কারা জড়িত আই ডোন্ট নো, বাট এই যে কিছু লোক আওয়ামী লীগের যারা লোক আছে তারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন, তার মধ্যে যে আব্দুর রহমান অন্যতম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল অন্যতম। এই লোকগুলোকে, যেমন আসাদুজ্জামান খান কামাল আমার সামনেই বসতো, তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন। তো এই সহজ সরল মানুষ এখন তার সম্পর্কে যে সকল কথাবার্তা শুনি, শেখ হাসিনা তাকে স্নেহ করতেন। এখন সেই স্নেহটাকে ব্যবহার করে সে যে এই কাজগুলো মানে করেছেন বা করবেন, এটা শেখ হাসিনা কিন্তু বিশ্বাস করতে পারেননি শেষ পর্যন্ত। তো এরকম অনেক লোক আছে, আমরা এখন সরাসরি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করছি, শেখ রেহানাকে দায়ী করছি, জয়কে দায়ী করছি, পলকের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি, আরাফাতের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি, পুতুলকে দায়ী করছি। এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু আলটিমেটলি এই যে লোকগুলো, এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যে এরা সরল সোজা মানুষ, শান্তশিষ্ট মানুষ, এরা এই অপকর্মগুলো করবে না। কিন্তু হঠাৎ করে তারা ক্ষমতায় বসে এত খারাপ কাজ করেছে। আসলে এই সমস্ত লোকদেরকে মোটামুটি মানে একদম পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল, এই সমন্বয়কদের হাতে এদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল। এবং এরা রাজনীতির বিষ বাষ্প, এরা এই গ্রুপগুলো, এদের কোনো লোক যদি বিএনপিতে থাকে তাদেরও একই পরিণত হওয়া উচিত। এবং এদের কথা নিয়েই আমাদের আসলে আলোচনা করা উচিত না। এবং আপনারা এটা লিখে রাখেন চেয়ারম্যান, যে এই লোকগুলো বাংলাদেশের কখনো আসতে পারবে না, কখনো এরা আসতে পারবে না, কোনো অবস্থাতে এরা আসতে পারবে না। এদেরকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মেরে ফেলবে, বিএনপির লোকজন লাগবে না। এই যে আব্দুর রহমানের কথা বললেন, ওর যদি সাহস থাকে, সে যদি তার নির্বাচন এলাকায় আসতে পারে বোয়ালমারিতে, সে যদি কোনোদিন এখানে আসতে পারে, সেদিন আপনি আমাকে বলবেন। মূল ব্যাপার হলো এই সমস্ত লোকদেরকে বলতে গেলে রাস্তা থেকে ধরে এনে শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়েছেন, এ ম্যান উইদাউট এনি কোয়ালিটি। তাদের পলিটিক্যাল কোনো যোগ্যতা নেই। এদের কাজই ছিল শুধুমাত্র, শেখ হাসিনা মনে করেছে এরা আমার জন্য হার্মফুল হবে না। এখন আমার জন্য প্রবলেম কি ছিল? শেখ হাসিনার প্রবলেম ছিল যে ছেলেটা ফটর ফটর কথা বলে, ফটর ফটর লেখালেখি করে, এত বুদ্ধি শুদ্ধি দেখাতে চায়, পণ্ডিতি দেখাতে চায়, এগুলো দিয়ে হয় না। তার দরকার ছিল একেবারে অনুগত, পলকের মতো অনুগত, সারাদিন কিলবিলেই হাসবে, কথা বলবে, যা বলবে তার সঙ্গে সে একটা জি আপা জি আপা জি আপা। এই মানুষগুলিকে নিতে গিয়ে এরা যে তলে তলে এহেন অপকর্ম নাই, এদের অপকর্মর কথা যদি আপনি ফিরিস্তি বর্ণনা করেন, শয়তানও লজ্জা পেয়ে যাবে। ইবলিস বলবে যে হায় আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাবে দুনিয়া থেকে, এদের থাকলে, এরকম দুই সাইজের লোক থাকলে আমার আর দরকার নাই। তো এই মানুষগুলো আবার কথা বলার সুযোগ পাচ্ছে এবং আবার দূর থেকে কথাবার্তা বলছে। ইটস এ ভেরি অ্যালার্মিং অ্যান্ড ডেঞ্জারাস। এবং এরা জানে না যে এখনো পর্যন্ত এদের সম্পর্কে মানুষের যে ধারণা কত নিকৃষ্ট। এরা যতক্ষণ দলের পক্ষে কথা বলছে, দল ডুবছে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে, শেখ হাসিনা ডুবছে। এরা যে প্রোগ্রাম দিচ্ছে, সেই প্রোগ্রামে বাংলাদেশে একটা তেলাপোকাও এদের জন্য অ্যাটেন্ড করবে না। বরং এরাদেরকে যদি কোনোদিন পায়, ইভেন আজ থেকে 50 বছর পরও যদি এদের কাউকে পাওয়ার পরে এই যে জনরোষ, আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশ আমরা এখন মানে অনেক ব্যাপারে, সমন্বয়কদের ব্যাপারে খুব বিরক্ত, ডক্টর ইউনূসের ব্যাপারে বিরক্তি। ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের যে লোকগুলো এই অপকর্ম করে গেছে, সালমান, পলক, যে সমস্ত লোকজন পেয়ে গেছে, আমরা তাদেরকে পেয়ে জড়িয়ে ধরবো, চুম্বন করবো এবং বলবো যা হা হা দাদা ভাই আপনারা গেছেন, আমরা আপনাদের শোকে মুহ্যমান হয়ে গেছি। এই দৃশ্য কখনই হবে না। এরা যখনই আসবে তখনই জনরোষের শিকার হবে। এটা হলো বাস্তবতা, দিস দ্য রিয়েলিটি। জি, আপনি আপনার ধারণা বলছিলেন আওয়ামী লীগের প্রসঙ্গে, কিন্তু সেনা বাহিনীর প্রসঙ্গে আরেকটু, মানে ওটা কি শেষ করবেন? যে সেনা কুয়েরও একটা কথা শোনা গিয়েছিল, তাদের আসলে এখন কি অবস্থান? তাদের অবস্থানটা কি স্পষ্ট হয়? আমি বলি, বাংলাদেশের দুটো বিষয় আছে। আমরা যদি দেশে থাকি, একটা হলো সেনাবাহিনী আর একটা হলো বিচার বিভাগ। এটা খুবই সেন্সিটিভ, ভীষণ রকম সেন্সিটিভ। এখানে অনেক বিষয় আমরা জানি,
কিন্তু তারপর আমাদের এগুলো বলা উচিত না, এমনকি দেশের বাইরে থেকেও এই কথাগুলো বলা উচিত না। এর কারণ হলো সবকিছুর ঊর্ধ্বে এই সেনাবাহিনী এবং বিচার বিভাগ এটা, এবং আরেকটা শ্রেণী আছে ডাক্তার। ডাক্তার অর্থাৎ আপনাকে যে কোনো ক্রাইসিসে পুরো দেশ বলেন, জাতি বলেন, এরাই রক্ষা করে। ফলে এখানে অনেকগুলো সমস্যা হচ্ছে, যেহেতু তারা তো আমাদের দেশের বাইরে না, কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা করা শোভনীয় নয়। আপনি মানে অনেক ইউটিউবার আছেন দেশের বাইরে বসে অনেক কথাবার্তা বলেন, আলটিমেটলি এটা পুরো দেশের সংহতিকে নষ্ট করছে। কিছু কিছু বিষয় আছে, এখন আমার জেনারেল ওয়াকারুজ্জামান আছেন বা ওখানে যে কোনো সেনা প্রধান আছে, আমি এজ এ দায়িত্বশীল নাগরিক হিসেবে তার সম্পর্কে আমার যদি কোনো কথা থাকে, বক্তব্য থাকে, আমি তাকে টেলিফোন করে বলতে পারি যে মিস্টার অমুক এই ঘটনা, ইউ শুড নট ডু ইট। আমার সেই অধিকার আছে, আমার সেই কানেক্টিভিটি আছে। এবং আমি যেহেতু একজন সংসদ সদস্য ছিলাম, আমার প্রোটোকলে তো আমার মানে আমি এখন আমৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে কোনো কর্মকর্তার ঊর্ধ্বে আমার স্থান। তো আমার সেই প্রোটোকল নিয়ে আমি যে কোনো মানুষকে যে কোনো সাজেশন দিতে পারি। তো কাজে আমি প্রকাশ্যে রাজনৈতিক বিষয় নিয়ে কথা সাধারণ মানুষ যাদের এই বিষয়গুলো নিয়ে অনেক ক্ষোভ আছে বা আশা আকাঙ্ক্ষা আছে, তারা তো সেনাপ্রধানকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন না কি চলছে বা কি হচ্ছে। তারা তারা সাধারণ মানুষের আমাদের দেশের সাধারণ মানুষের ওইগুলো নেই। আমাদের দেশের যারা আমজনতা, এরা বেশিরভাগ মানুষ করে কি স্রোতের সাথে যায়। স্রোতের সাথে যায়, যখন যে পক্ষ ভালো থাকে সেই পক্ষে যায়। আপনি এদেরকে বুঝতে পারবেন। এরা মিজানুর রহমান আজহারির ওয়াজেও যায়, আবার যখন কীর্তন হয় কীর্তনেও যায়, আবার মমতাজ যখন গান গায় সেখানেও যায়। আবার আপনি যদি সেই শাকিব খানকে নিয়ে যান কোথাও, সেখানে দেখবে যে মারামারি হয়ে গেছে ইগোর জন্য। এই হলো আমজনতা। তারা যেখানে আকর্ষণীয়, যেখানে সুন্দর যা কিছু আছে সেখানে যাবে, আর যা কিছু মন্দ তাদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করে অকথ্য ভাষায় গালাগালি করবে। ফলে আমজনতার উপর হয় না। এখানে মূল হলো আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, যারা সমাজে জনমত গঠন করেন, জনপ্রিয় নয়। আপনি দুটো উদাহরণ দিই। ধরুন হিরো আলম। এখন হিরো আলমের 50 লাখ ফলোয়ার আছে। এখন সে জনপ্রিয়, এই 50 লাখ লোকের মধ্যে জনপ্রিয়, কিন্তু তিনি জনমত গঠন করতে পারেন না। আবার নুরুল কবির, তার ফলোয়ার আছে ধরেন 500 কিন্তু এই 500 মানুষ, তারা সবাই তো এক একজনে জনমত গঠন করতে পারে, জাস্ট লাইক এ পিলার। ফলে নুরুল কবির সাহেব যে কথাটা বলবেন, তিনি পাবলিকলি এই কথাগুলো বলতে পারবেন, তার এক্সেস আছে। তো গোলাম মোল্লা রনি এজ এ হিসেবে আমার তো সব জায়গাতে এক্সেস আছে। ফলে আমি, যেমন আপনি সমন্বয়কদের সম্পর্কে আমি যে কোনো সমন্বয়কে বলতে পারি, কাম টু মাই হোম, আমার অফিসে আসো, আমার বাসায় আসো, তোমার এই জিনিসগুলো খারাপ, এটা করাও। আমাকে তো তাকে নিয়ে এখানে বলতে হয় না। ইভেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যারা উপদেষ্টা রয়েছেন, তাদের যে কোনো লোককে আমি টেলিফোন করতে পারি, তাদেরকে আমার বাসায় দাওয়াত দিতে পারি, তাদের কাছে আমি যেতে পারি, যে এনি টাইম। তো ফলে তো বলেন গোলাম মোল্লা রনি, তবুও তো আপনি বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন, বিভিন্ন সমালোচনা করেন, পরামর্শ মানে আপনার ইউটিউব চ্যানেলেও তো বলেন। রাইট, এই কথাগুলো আমি বলি। আপনি লক্ষ্য করবেন যে এটা একটাও কিন্তু পার্সোনাল অ্যাটাক নয়। আপনি যেটা বললেন যে এই যে সমন্বয়কদেরকে গাড়ির কথা কে দিয়েছে? সচিবরা দিয়েছে। ফলে যখন আমি এই সমন্বয়কদের এই আলোচনাটা পাবলিকলি নিয়ে আসি, ওর পেছনে যে সমস্ত দালাল থাকে, পড়িয়া থাকে, যারা এই ধরনের কাজগুলো করে, তারা সতর্ক হয়ে যায় পাবলিকলি। কিন্তু আমি যদি একা একা দেখি যে কোনো একজন সমন্বয়ক তার নিজস্ব উদ্যোগ নিয়ে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজস্ব পার্সোনাল ইন্টারেস্টে কোনো একটা কাজ করেছেন যা তার নিজের জন্য ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি, আমি তাকে ফোন করতাম, তার সাথে দেখা করতাম, অথবা আমি তাকে আমার বাসায় দাওয়াত দিতাম। আমি কখনো সেটা না। আমি যেটা দেখেছি যে উনি একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়েছেন। ফলে তার উপর আমি যে চাপটা তৈরি করেছি, যে চাপ দিয়ে সে আলটিমেটলি অন্যজনকে বলতে পারে। সেম ঘটনা আমি শেখ হাসিনার জন্য করেছি। আপনি দেখেন, শেখ হাসিনাকে নিয়ে পার্সোনালি আমি কখনো সমালোচনা করিনি। আমি সেই বিষয়গুলো সমালোচনা করেছি। আমার কাছে মনে হয়েছে যে সে যে সিন্ডিকেটের কারণে, এই সমস্ত আব্দুর রহমানদের কারণে, পলকদের কারণে শেখ হাসিনা এই বিপদের মধ্যে পড়েছে। আমি সেই সমালোচনা করেছি যেন সো দ্যাট সে এই গোলাম মোল্লা রনি এই কথা বলছে, এই কথা বলে ওদেরকে ধমকাতে পারে। এখন তার মানে জনাব গোলাম মোল্লা রনি মানে খুব জানা থাকলেও বিষয়গুলো আপনি পাবলিকলি বলতে বা বলা উচিত না বলে মনে করছেন? আমি এখনো তাদের পার্সোনালি এমন, মানে আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে এখন যারা পরিচালনা করছে, তাদের পার্সোনালি তারা নিজস্ব ব্যক্তির স্বার্থে এবং অর্থ উপার্জনের জন্য, বিদেশে টাকা পাচারের জন্য কোনো কাজ করেছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ গত 6 মাসে আমি, সেটা আপনি সরকারের কথা বলছেন, আমি কথা বলছিলাম সেনাবাহিনী। আপনি বলছেন সেনাবাহিনী এবং বিচার বিভাগ, এই বিষয়গুলো নিয়ে আমাদের পাবলিকলি কথা বলা উচিত না, জানা আমি বলি না, আমি কখনোই বলি না। আপনি বলেন না, যেহেতু বলেন না সেহেতু আমি আর
পরবর্তীতে আর এই একই প্রশ্ন না করি। আপনি বলছিলেন ব্যক্তিগত অ্যাটাক আপনি করেন না, কিন্তু আপনি অনলাইনে কাজ করেন, আমরা মানে অনেক অনলাইন অ্যাক্টিভিস্টকেই দেখি অনেক ব্যক্তিগত অ্যাটাক করছেন এবং সেখানে অনেক শব্দের ব্যবহার, অনেক কৌতুকের ব্যবহার করছেন, যেগুলো সাধারণত আমরা পাবলিকলি শুনতে বলতে খুবই বিব্রত বোধ করি। এই বিষয়গুলো হচ্ছে অনেকে ফেসবুকে লেখালেখির সময়ও অনেক অশ্লীল শব্দ ব্যবহার করছেন। এটা কি ইদানিং এই বিষয়গুলো কি বেড়েছে নাকি? গোলাম আল রনি, আপনি কি মনে করছেন? এটা আমাদের সমাজে খুবই নেতিবাচক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনি চিন্তা করেন যে এই অনলাইনে মানে যদি বলা হয় মানে এখন যে সকল ইউটিউবাররা গালাগালি করেন, অশ্লীল শব্দ বলেন, তাদের ফাদার মানে আব্বা যদি বলেন বা তাদের মানুষ পিতা বলেন, ইনি হলো শেফায়েতুল্লাহ সেফু। সবাই কিন্তু শেফায়েতুল্লাহ সেফুকে অনুসরণ করছেন গালাগালি দেওয়ার ক্ষেত্রে। কিন্তু স্টিল শেফায়েতুল্লাহ সেফু মাস্টারপিস। এখন শেফায়েতুল্লাহ সেফুর যে বক্তব্যগুলো, এটা আপনি সমাজে এতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে যে এরকম অসংখ্য শেফায়েতুল্লাহ সেফু তৈরি হয়ে গেছে বিভিন্ন ফল। কিন্তু ওই যে আপনি আরেকটা বলছিলেন না, এক হচ্ছে হিরো আলম আর হচ্ছে জনমত গঠনকারী, সেই জনমত গঠনকারীদের মধ্যেও তো এরকম গালাগালির প্রবণতা দেখা যায়। না, এরা 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 জনমত গঠন করছে না কেউ। এরা জনমত গঠন করে জনগণকে উত্তেজিত করছে, ভাইব তৈরি করছে, মানে ভাইব তৈরি করছে এবং তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো জনগণকে উত্তেজিত করে এক জায়গাতে একটা মব তৈরি করা যাচ্ছে, এক জায়গাতে একটা ডাকাতি করা যাচ্ছে, এক জায়গায় একটা মারামারি করা যাচ্ছে, খুন করা যাচ্ছে। কিন্তু তারা এইরকম একটা পাওয়ারফুল জনশক্তি তৈরি করতে পারেনি বাংলাদেশে, এই সমাজে যাদের সম্মান আছে, মর্যাদা আছে এবং ওইরকম একজন ইউটিউবারের পক্ষে বাংলাদেশে দাঁড়িয়ে কোনো একটা সরকারি অফিসে গিয়ে সুন্দরভাবে কথা বলবেন আর লোকজন সম্মান করে তাকে চেয়ার দিবেন, এরকম একটা সিঙ্গেল লোক ওদের নেই। ওদের যাদের আছে তাদের হলো ওই যে বললাম না, যে থাউজেন্ডস অফ ভেড়া টাইপের মানুষ আছে, মানে মিলিয়নস অফ ভেড়া। তারা গিয়ে গুঁতো দিতে পারবে, তারা গিয়ে ভ্যা ভ্যা করতে পারবে, তারা গিয়ে সেখানে আগুন ধরিয়ে দিতে পারবে, তারা গিয়ে এক জায়গাতে গিয়ে ভাঙচুর করতে পারবে, মব জাস্টিস করতে পারবে। কিন্তু জনমত গঠন করার ক্ষেত্রে সেটা হচ্ছে না, তারা জনমত তৈরি করতে পারছে না। জনমত একটা জিনিস, আর একটা হলো জনগণকে উত্তেজিত করা আর একটা জিনিস, জনগণকে বিভ্রান্ত করা একটা জিনিস। এবং এই কাজগুলো তারা করতে করতে তাদের মধ্যে অনেকেই আমি দেখলাম যে মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন। মানসিকভাবে অসুস্থ হয়েছে, বিকৃত রুচি তাদেরকে পেয়ে বসেছে এবং তারা অসুস্থ। এখন অনেকগুলো যে যারা ইউটিউবে কাজ করেন দেশে দেশের বাইরে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাদের অঙ্গভঙ্গি, তাদের কথা, তাদের শব্দচয়ন, তাদের চেহারা থেকে ধরেন প্রত্যেকটা মানুষ শর্মিন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। তো আপনাকে প্রথমত দেখলে মানুষের মতো মনে হতে হবে, মানুষের মতো মনে হতে হবে। কিন্তু এই যারা দেখবেন পাপাচার করে, অন্যায় করে, মন্দ চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে তাদের চেহারা থেকে মানুষের সেই আকৃতিটা নিয়ে যায়। এদেরকে দেখলে আপনার মন্দ প্রাণীর মতো মনে হবে, এদেরকে দেখলে আপনার পাগলের মতো মনে হবে এবং এদেরকে আপনি শ্রদ্ধা করবেন, রেসপেক্ট করবেন, এরকম কোনো সুরত এদের মধ্যে থাকে না। তো কাজেই তারা যত শক্তিশালী হোক না কেন, এরা কখনো কোনো অবস্থাতেই মানে সমাজে জনমত গঠনে কখনো ভূমিকা করতে পারবে না। এবং এরা হাইয়েস্ট 1 বছরের বেশি, 6 মাস থেকে 1 বছরের বেশি এদের থাকে না। আপনি অতীতে দেখেন যারা গালাগালি করেছে, কয়েকজন লোকের আমি নাম ধরে ধরে বলি, যেমন ধরেন শেফায়েতুল্লাহ সেফু, তারপর শেষে আপনার ওই কর্নেল শহীদ থেকে শুরু করে আরো অনেকজনে খুব দ্রুত 4-5 মাস একেবারে খুব তাদের কথা মানুষজন শুনতো। তারপরে আরেকজন ছিল কর্নেল দেলোয়ার না মেজর দেলোয়ার ছিলেন, প্রচুর এদের কথা। কিন্তু এখন দেখেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না, বিকজ কথাগুলো তো একই কথা, একই কথা। শেখ হাসিনাকে গালি দেওয়া, ওই কথাগুলো, এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনাকে যদি সমাজে দীর্ঘমেয়াদে সাস্টেন করতে হয়, এখানে নেতিবাচক কথা আপনি বলবেন, তার সাথে সাথে বেশিরভাগই আপনাকে ইতিবাচক হতে হবে। তারপর শেষে আপনার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। আপনার যদি নিজস্ব আয় রোজগার না থাকে, ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকে, কোনো কিছু না থাকে, আপনি রাতারাতি পারবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কাউকে গীবত করা, কোনো সম্মানিত লোকের গালাগালি দেওয়া, তুই-তুকারি করা, এগুলো খুবই মানে যাকে বলে জেনেটিক্যালি এদের যে ইঞ্জিনিয়ারিংটা, অন্তত 3 জেনারেশনে যদি কারো মানে মন্দ রক্ত না থাকে, মানে বাপের রক্ত মন্দ, দাদার রক্ত মন্দ, মায়ের রক্ত মন্দ, এই 3টা জেনারেশন অর্থাৎ নানা রক্ত মন্দ, এইগুলো সম্মিলিত কম্বাইন্ড না হলে সাধারণত এই ধরনের অশ্লীল অশ্রাব্য জিনিস তারা করতে পারে না। এরকমটা অনেকটাই দেখা যাচ্ছে, যার কারণে এই প্রশ্নটা আসলে করছিলাম। আর একটা কি দুটো প্রশ্ন করি যে
ইদানিং তৌহিদি জনতার ক্ষোভ দেখা যাচ্ছে। কখনো ডেইলি স্টারে হামলা করছে, প্রথম আলোতে হামলা করছে, নারী ফুটবলারদের আটকে দিচ্ছে, মেহজাবিন, পরিমণি থেকে আ শুরু করে তাদের এই নায়িকাদেরকে শোরুম উদ্বোধন করা থেকে আটকে দিচ্ছে। এই যে এই ধরনের ঘটনা ঘটছে, বা লালন মেলা আটকে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। ৫ই আগস্টের পরে এত তৌহিদি জনতা কোত্থেকে আসছে? প্রথমত এইটার দায়-দায়িত্ব কিন্তু আমাদের দেশের আলেম ওলামাদের। আলেম ওলামাদের দায়িত্ব হলো ধর্ম বিষয়টাকে, ধর্মটা একটা বিশ্বাস, পবিত্র জিনিস। পবিত্র জিনিস এটা হৃদয়ে লালন করতে হয়। এখন এই সমস্ত কর্মকাণ্ডের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবার আগে এদেশের ধর্মীয় নেতাদেরকে আ মানে জবাবদিহির আওতায় নিয়ে আসবে যে, "তুমি মানুষদেরকে হুম, ওয়াজ করেছ, নসিহত করেছ। তোমার এই ওয়াজ, নসিহত এবং কথাবার্তার কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, ফিতনা তৈরি হয়েছে, ফ্যাসাদ তৈরি হয়েছে। ফলে একজন লোক মনে করছে, যারা মাজার ভাঙতে গেছে, তারা মনে করছে যে এই মাজার ভাঙলে তাদের জান্নাত পাওয়া যাবে। হুম। আরেকজন মনে করছে যে তারা যদি পরীমনিকে পাথর ছুঁড়ে মারতে পারে, এই মেয়েটা প্রকাশ্যে তার রূপ যৌবন প্রদর্শন করছে এবং সে যে কর্মকাণ্ডগুলো করছে এর দ্বারা সমাজ নষ্ট হচ্ছে এবং আমরা এর দিকে তাকিয়ে গুনাহগার হচ্ছে। ফলে একে যদি আমরা সেই কোমর পর্যন্ত মাটিতে গেড়ে তাকে যদি আমরা পাথর মারতে পারি কিংবা তার যদি আমরা শিরশ্ছেদ করে দিতে পারি, এই সমাজে অনেক উপকার হবে। তো এই যে মানুষের মনে যে এই চিন্তাগুলো, এগুলো তো যুগের পর যুগ আমাদের ধর্মীয় নেতারা তাদেরকে বলে, বলে এই ধরনের একটা ভাইব তৈরি করেছে। হুম। ফলে এই তো যে এই তৌহিদি ভাইবটা এখন কেন এত বেশি দৃশ্যমান হচ্ছে? এর কারণ মানে হলো যে আপনি এই যে নিশ্চয়ই মনে করতে পারেন, সরকারের যখন ৩ মাস পার হচ্ছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছিলেন যে ৫ই আগস্টের আগে এরকম চেহারা কি আমরা চিন্তা করতে পারতাম? এত উগ্রবাদ। তিনিও একবার আক্ষেপের সুরে কিন্তু এই কথাটি বলেছিলেন। উগ্রবাদ বলেন বা এই সমস্ত জিনিস হলেন সবসময় করবেন কি এরা দুর্বলতা খুঁজে। আপনি দেখুন ছোট বাচ্চারা, ছোট বাচ্চারা গিয়ে আপনার ছোট বাচ্চা এই আপনাকে জিম্মি করে ফেলবে। মার্কেটে গিয়ে এটা কিনে দাও, ওটা কিনে দাও এবং সে জানে যে আপনি তাকে ভালোবাসেন অথবা আপনি দুর্বল অবস্থানে আছেন। এখন লোক লজ্জার ভয়ে আপনি কিছু বলতে পারবেন না। কিন্তু আপনি একবার শুধু সাহস করে আপনার ছোট বাচ্চাকে ওই যে আপনাকে জিম্মি করছে মার্কেটের মধ্যে ফেলে গালের উপর জোরে একটা কষায় চড় বসায় দেন। যদি সেকেন্ড টাইম সে এই কাজ করে তখন আপনি আমাকে বলবেন। আমি নিজে দেখেছি। আমার ছেলে সে মার্কেটে গিয়ে এটা খেলে দাও, এটা খেলা কিনে দাও। যখন ১ম সে আমার সাথে এরকম জিম্মি করে, আমার যেহেতু স্টাডি করা ছিল, আমি সেই নিউ মার্কেটের মধ্যে ফেলে তার গালের উপর জোরে একটা কষায় চড় বসালাম। সে ৩ থেকে বলেন ৪ কি? বার ৩ থেকে ৪ বার আশেপাশে তাকায় দেখলো এবং এখন তার বয়স ৩০ বছর বিয়ে থা করেছে, সবকিছু করেছে। কিন্তু ওই স্মৃতি সে এখনো ভুলে নাই। এখনো পর্যন্ত সে কখনো আমার সাথে রিস্কে যায় না। যে এই লোক আমাকে আমার বউয়ের সামনে এই কাজ করতে পারে, পাবলিকলি এই কাজ করতে পারে। এখন এই যে যারা এই কাজগুলো করছে, এইটু শিক্ষা দেওয়ার জন্য যে রাষ্ট্রশক্তির একজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতো যে শাখসিয়াত দরকার, যে শক্তির দরকার, চাবুক মারার যে দুর্দান্ত ক্ষমতা দরকার, সেটা নাই। তার চেয়ে বরং কি হচ্ছে, ভণ্ড নবী ছিল মুসাইলামাতুল কাজ্জাব। তো এই ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব সে এমন মানে অনুসারী তৈরি করেছে ৩০,০০০ লোক দেখা গেল যে তার পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো এই হলো ইতিহাস। তো আমাদের এই সমাজে মুনাফিকি, ভণ্ডামি মানে একটা উর্দুতে একটা শায়ের আছে, "এ হাল তেরা চাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া।" মানে তুমি যা কিছু করছো, এই যে হালত করতেছো, এটা তোমার একটা চালবাজি। তো চালবাজি, এই চালবাজি করে তুমি সাধারণ লোকদেরকে ঠকিয়ে তুমি এই টাকা উপার্জন করে তারপরে শেষে তুমি আরাম-আয়েশ করতেছো। এই হলো অবস্থা। তো আমাদের দেশে দেখেন আয় নাই রোজগার নাই। এই বিভিন্ন গল্প শুনিয়ে, কাহিনী শুনিয়ে, গান গেয়ে, ডিজে পার্টি করে মানে ওয়াজের নামে ডিজে পার্টি করে সে কি অবস্থা, কিভাবে সিগারেট খায়, কিভাবে কি করে, এই সমস্ত অশ্লীল দৃশ্য দেখে এরা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে, এরা দামি, দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছে। আর এইরকম লোকজন তৈরি করেছে। এখন রাষ্ট্রশক্তি যেকোনো কারণেই হোক এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। না পড়ার কারণে এখন এই টোটাল জিনিসটা এই একটা দুর্বল সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা দুর্বল সরকার। তাদের জন্য এইগুলো পুরো পরিস্থিতি একটা ফ্রাঙ্কেনস্টাইনের দানব হয়ে হুম, গেছে। এই হলো অবস্থা। জি। প্রধান উপদেষ্টার শেষ প্রশ্ন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন ৫ মাসে অন্তর্বর্তী সরকার ৯০% সফল। একটি সাক্ষাৎকারে সম্ভবত তিনি এরকমটি বলছিলেন। আপনি আসলে কত পার্সেন্ট সফলতা দেখেন, কত পার্সেন্ট ব্যর্থতা দেখেন? কি আপনার পর্যবেক্ষণ? মানে তাদের সফলতা আছে। তারা এই ৫ মাস পর্যন্ত বেঁচে আছেন। ৫ মাস পর্যন্ত ঘুমিয়েছেন। তাদের মানে দৈনন্দিন যে প্রাকৃতিক কর্মকাণ্ড আছে, এতে কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি। কাউকে হাসপাতালে যেতে হয়নি। এটা তাদের একটা বিরাট সফলতা নিঃসন্দেহে। কিন্তু যদি অ্যাজ এ নেশন হিসেবে আ সফল ধরেন, আ আমাদের যে আ আ তথ্য উপদেষ্টা আছেন,
তথ্য সচিব আছেন। উনি যথেষ্ট ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, সদ্বংশীয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম একটা পলিটিক্যাল পোর্টফোলিও অতীতে যারা মানে বিভিন্ন সরকারে যারা ছিলেন, উনার সেই অভিজ্ঞতা তাদের মতো নেই। ইভেন নাইমুল ইসলাম খানের কাছে যদি আপনি তুলনা করেন, নাইমুল ইসলাম খান ভার্সাস বর্তমান শফিক সাহেব, নাইমুল ইসলাম খানের কাছে উনি শিশু। ফলে তার বক্তব্যের উত্তর দেওয়ার মতো পর্যায়ে আমি এখনো পৌঁছি নাই আর কি। আমি এখনো অতটা উঁচুও উঠি নাই এবং অতটা নিচেতেও যাই নাই। ফলে তার কথা যারা রেসপন্ড করবেন, দেয়ার আর মেনি মেনি পিপল। তার কথা রেসপন্ড যদি নাও করেন, আপনি যদি সরকারকে বিশ্লেষণ করেন এবং পর্যালোচনা করেন, কত ভাগ সফল, কত ভাগ বিফল? এখানে সরকারের বিফলের পরিমাণটা এত বেশি যে এই খুব দ্রুত, মানে যত দ্রুত ওনারা চলে যাবেন তত তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমি শুধু এতটুকুই বললাম যে এখন এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন, এই পৌঁছে যাওয়ার জায়গা থেকে তাদের আর ভালো করার কোনো সুযোগ নাই, ইউটার্ন নেওয়ার সুযোগ নাই। এখন দিন যত যাবে তত তাদের ক্ষয়ক্ষতি বাড়তে থাকবে, ঝুঁকি তত বাড়তে থাকবে। ফলে দে শুড লিভ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা হলো আমার কথা। এখন তারা সফল না, এটা তাদের ব্যাপার আর কি।